আমরা বসতেছি কয় তারিখে? 27 তারিখ স্যার। 17 তারিখ ইনশাল্লাহ। এখন এই 17 তারিখে বসতে হলে আমাদের আর সময় আছে, আজকেরটা যদি আমরা ধরি আজ 27 স্যার। জি 27 তারিখ, তাহলে আজকে থেকে এখনো 10 দিন সময় আছে, তাই না? আমার স্ক্রিনটা তো দেখতে জি পাচ্ছেন। স্যার। এখন আমি কি করব, একসাথে 12টা সিবিএলএম, আমাদেরকে সিবিএলএম 12টা পড়তে হবে, এর কোনো বিকল্প নাই। যদি আপনি শর্ট সাজেশন পড়েন তাহলে আপনি 100% শিওর আপনি বের হতে পারবেন না। বর্তমানে এই সিবিটিএটা সত্যি অনেক কঠিন। যতই আমরা অ্যাসেসর মহোদয়দেরকে দোষ দেই, আমাদের ত্রুটি ভাই থাকে, কারণ প্রিপারেশন ভাই কেউ একবারে নিয়ে ফেলতে পারে না, এটা একটা বড় বিষয়। সো এই যে আমি কি করছি এখন, আমি জাস্ট 12টা সিবিএলএম একসাথে ওপেন করে ফেলছি। আচ্ছা, ওপেন করার পর আমার কথাটা একটু ভালো করে বুঝেন, আগে স্ক্রিনটা অফ করি। প্রথম আমাদের কাজ হবে কি, প্রথম আমাদের কাজ হবে যে কিছু ট্রিগার ব্যবহার করব আমরা। কিছু ট্রিগার মানে কি, ধরেন ওই যে আমি গত কয়েকদিন আগে গ্রুপে ভয়েস দিয়েছিলাম, আমি আগামীকাল থেকে ডান হাত দিয়ে আর ব্রাশ করতে চাই না, বাম হাত দিয়ে ব্রাশ করতে চাই, তাহলে আমার কিছু বুদ্ধি খাটাইতে হবে। বুদ্ধিটা কি হইতে পারে, আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে কি করি, ওই যে ওয়াশরুমের বেসিং আছে, বেসিং থেকে আমি ব্রাশটা নিয়ে দাঁত ব্রাশ করে ফেলি। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ব্রাশটা ওই দিন লুকায়া ওখান থেকে সরায় আরেক জায়গায় রাখতে হবে। সো প্রতিদিনের মতো আমি ঘুম থেকে উঠা ওই ব্রাশটা ওখানে খুঁজতে যাবো, গিয়ে ব্রাশটা পাবো না। তো তখন আমার ভিতরে কী কাজ করবে, ব্রাশটা কোথায়, তখন আমি বাস্তব জগতে ফিরে আসবো। সো আমি ব্রাশটা নিব এবং ব্রাশটা নিয়ে আমি চিন্তা করবো যে আমি তো বলেছিলাম বাম হাতে ব্রাশ করব, ডান হাতে আর করব না। এটা হচ্ছে একটা ট্রিগার। সো আমরা যদি প্রিপারেশন নেই, মাত্র 10 দিনে অনেক ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব। যেহেতু এখন আমরা যেহেতু আবেদন করে ফেলছি, তার মানে আমাদের ভয়টা নাই। মানে আমাদের ভিতরের যে একটা ভয় ছিল, ওই ভয়টা কিন্তু কেটে গেছে। সো এখন বিষয়টা হচ্ছে যে আমাদেরকে কিছু ট্রিগার ব্যবহার করতে হবে, ট্রিগার ব্যবহার করে আমাদেরকে সিভিএলএমগুলো শেষ করে ফেলতে হবে। সো যেহেতু আজকে সহ আমাদের 10 দিন সময় আছে, আমাদের যেটা করতে হবে, শুধু রিটেন পার্টের সাজেশন নিয়ে আজকে আমরা কথা বলবো। রিটেন পার্টটাতে আমরা ভালো করতে পারি কি করলে, সেটা আমরা নিয়ে কথা বলবো। হ্যাঁ, সো আমি আবার স্ক্রিনটা শেয়ার করছি, হোল স্ক্রিনটা শেয়ার করলাম। তো এই ট্রিগারটা শিখাবো, এতক্ষণ আমি ট্রিগার নিয়ে আলোচনা করলাম না, ট্রিগারটা শিখাবো। ট্রিগারটা কি, সেটা হচ্ছে দেখেন আমি এখানে টোটাল 12টা সিভিএলএম আমি ওপেন করেছি। সো 12টা সিভিএলএমের মধ্যে আপনার প্রথম কাজ হবে, আপনি গুনবেন যে দেখেন এই এক নাম্বার এই যে এক নাম্বার না, আমার সামনে যেটা ওপেন হয়েছে এই সিভিএলএমটা মাত্র 36 পেজের। পরে সিভিএলএমটা হয়েছে, এটা হচ্ছে 124 পেজের। পরে সিভিএলএমটা হয়েছে 25 পেজের। পরেরটা হচ্ছে 51 পেজের। পরেরটা হচ্ছে 54 পেজের। পরেরটা 80 পেজের। পরেরটা হলো 57। পরেরটা 46। পরেরটা হলো 43। পরেরটা হলো 46। পরেরটা হলো 71। পরেরটা হলো আমাদের 50। সো এইখানে আমরা যে ট্রিগারটা ইউজ করব সেটা হচ্ছে সিভিএলএম এর সংখ্যা হচ্ছে আমাদের মাত্র 12টা, আমাদের সময় আছে 10 দিন। সো আমাদেরকে যেভাবেই হোক কমিয়ে ফেলতে হবে। সো কমাই, দেখেন কমাবো কীভাবে, মনে করেন এই যে আইসিটি, এটা একটা সিভিএলএম না, এই যে মডিউল ইউজ ইনফরমেশন টেকনোলজি, এই আইসিটি থেকে শুধুমাত্র 1 মার্ক আসে। আইসিটি থেকে শুধুমাত্র কয় মার্ক আসে, 1 মার্ক আসে। এটা কি বুঝতে পারছেন শ্যামল স্যার? জি স্যার, বুঝতে পারছি স্যার। আইসিটি থেকে 1 মার্ক আসে। সো আমি মনে করলাম আমরা জীবনে যত বছর আইসিটি নিয়ে পড়ালেখা করছি, আইসিটিটা আমাদের শেষ, তার মানে আমরা আইসিটি আর পড়বো না। এই যে 124 পেজ, এই পেজের প্যারা শেষ। আমরা যা জানি এই 1 মার্কের জন্য আমরা অন্তত পক্ষে আমরা আর বাকি মার্কগুলো নষ্ট করতে চাই না। আর আইসিটি থেকে যে প্রশ্নগুলো আসে, ওগুলো খুব সহজ প্রশ্ন আসে। বলে যে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টের ডিফল্ট ইয়ে কি, এক্সটেনশন কি, তখন আপনি বলবেন DOX ডক্স, তাই না, এরকম বলবেন। তারপরে বলবে যে আমি একটা পিকচার ইনসার্ট করতে চাই, সেটা আমি কোথা থেকে করব, আপনি বলবেন যে ইনসার্ট মেনু থেকে, রিবন থেকে, এই যে এরকম বলে দিবেন। তাইলে আমরা কি করলাম, 12টা সিভিএলএমের মধ্য থেকে একটা সিভিএলএম আমরা বাদ করে দিলাম। এক নম্বর একটা সিভিএলএম কি, এই যে আইসিটির যেটা, এটা 1 মার্কের জন্য আমরা এটা পুরোটা আর পড়বো না, আমরা জীবনে যা পড়ে আসছি তাই শেষ। তাহলে আমাদের এই 1 নাম্বারটা বাদ। আমি কিন্তু বলেছিলাম একটু আগে ট্রিগার ব্যবহার করা শেখাবো। দেখেন আমাদের সময় কয়দিন, 10 দিন বাকি, কিন্তু আমি এই 12টার মধ্য থেকে আমি 11টা করে ফেলছি। ওকে, করে ফেললাম। এখন আমাদের কাজ হবে কি, এই যে একটু আগে পেজ গণা শিখাইলাম না, যে একটা 46, একটা 36, একটা 25, এখান থেকে সবচাইতে কম পেজ যে সিভিএলএমের ভিতরে, আমরা আগে ওই সিভিএলএমটা শেষ করে ফেলবো। তো
কমটা শেষ করে ফেললে কি হবে, আমাদের মনে হবে যে না আমার আর পড়া কম আছে, তবে আমি আপনাদেরকে বলবো যেহেতু আর 11টা সিভিএলএম বাকি আছে আর সময় আছে আমাদের 10 দিন, আজকে আমি এখন একটা সিভিএলএম পুরো শেষ করে দিব আপনাদের, তারপর আপনারা নিজের একটা সিভিএলএম শেষ করবেন। এভাবে প্রত্যেক দিন যদি একটা করে সিভিএলএম শেষ করেন এবং ওই সিভিএলএমের উপর নোট খাতায় নোট করেন এবং ওইটাকে সহজ করে নোট করে আপনি ক্লাসে যান, ওখানে পড়েন, আপনি বাসে আসেন সেখানে পড়েন, আপনি যেখানে যান এটাকে শুধু থিঙ্ক করেন, এই আগামী 10টা দিন শুধু এগুলো নিয়ে পড়ে থাকেন, সত্যি কথা বলি আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আমি আপনাকে একটু সহজে বলি, আপনি ধরেন 27 তারিখে নট ইয়েট হলেন, নট ইয়েট হলে কি হবে, আবার 10 দিন পর আপনাকে বসতে হবে, এই আবার নতুন করে প্রিপারেশন নিতে হবে। সো এটা খুবই কঠিন, খুব কষ্টের কাজ। এজন্য স্যারদেরকে তো আপনারা ভালোবাসেন না যখন স্যাররা বলে একটু বেশি করে পড়ো, মানে যেই স্যার বেশি বেশি পড়তে বলে ওই স্যারই ভালো না। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে একটু বলি একটু কষ্ট করে পড়বেন। তো দেখেন আমি পেজ করি ট্রিগার, একটু আগে ট্রিগার শিখাইছিলাম না যে মাথায় বুদ্ধি বের করতে হবে কীভাবে কী করলে পড়ালেখা দ্রুত শেষ হয়ে যায়। সো আমরা একটু গণি, দেখেন এখানে 36, এখানে আছে 25, এখানে আছে 51, এখানে আছে 84, এখানে আছে 80, এখানে 57, এখানে 46, 43, 46, 71, 25। বলেন তো সবচাইতে কম পেজের সিভিএলএম কত দেখছিলাম? 25 স্যার। 25। তাইলে আমরা কি করবো এখন? 25টা পড়ে শেষ করে ফেলবো, মানে আমাদের কাজ হবে। তবে এমনভাবে পড়বো যে এই 25 থেকে আজকের পর যেই দিন যখন প্রশ্ন আসবে ওই দিন আমি অ্যান্সার করতে পারবো। আপনার প্রিপারেশন যদি ভালো থাকে ভাই, আপনার সত্যি কথা আপনাকে নট ইয়েট করাবে কে? আপনি একটু বুঝেন, আপনি যদি সিভিএলএমের মতো লিখেন, সিভিএলএমের মতো লেখা কি কঠিন ভাই? আমাদের দেশের বাচ্চারা যদি পুরো কোরআন শরীফ মুখস্থ করে ফেলতে পারে, তাহলে আপনি এই যে কয় পেজ কেন মুখস্থ করতে পারবেন না? এই যে এখানে 25 পেজ আছে, এই 25 পেজ পুরাটাই কি আমরা পড়বো না? আমরা পড়বো কি বলেছিলাম ক্লাসে, আমরা শুধুমাত্র এই ইনফরমেশন শিটটা পড়বো। একটু দেখেন আমি দেখাই, ইনফরমেশন শিট এখানে আছে একটা, শুধুমাত্র একটা 5 থেকে শুরু হয়েছে 18 পেজে শেষ হয়েছে। তাহলে একটু গণি, আমি র্যান্ডমলি গলে ফেলি, হ্যাঁ? তাহলে 6 থেকে 18, 18 থেকে 6 5 বিয়োগ দিই, 18 মাইনাস 5, আমাদেরকে পড়তে হবে শুধুমাত্র 13 পেজ। তো এই 13টা পেজ আমরা একদিনের জন্য সময় করে নিয়ে পড়বো, তো আমরা কি একটু ভালো করে পড়তে পারি না? অবশ্যই পড়তে পারি। সো চলেন আমরা 13 নম্বর পেজটা একটু দেখি, সিভিএলএমটা একটু দেখে ফেলি। এটা কিভাবে পড়বো এবং কোথা থেকে কোন প্রশ্ন আসতে পারে এটাও আপনাকে জানতে হবে। আপনি যে পড়বেন তখনই যেন আপনার মাথায় চলে আসে যে এইটা রিটেন থেকে আসতে পারে। আপনি যখন পড়বেন তখনই আপনার মাথায় চলে আসবে যে এটা ওরালে আসতে পারে। আপনি যখন পড়বেন তখন আপনি জিজ্ঞেস করতে হবে যে না এটা এভিডেন্সে জিজ্ঞেস করতে পারে। এইভাবে যদি আপনি পড়েন তাহলে আপনি ভালো করতে পারবেন। সো আগে একটু আলোচনা করি এই সিভিএলএমটা কিসের উপর। এই সিভিএলএমটা হচ্ছে যে আমাদের মেনটেন অ্যান্ড ইনহ্যান্স টেকনিক্যাল কম্পিটেন্সি। তাহলে আমাদের টেকনিক্যাল কম্পিটেন্সি মানে কি? দেখেন 2021-এর দিকে আমরা কিন্তু এভাবে কম্পিউটারে ক্লাস করাইতে পারতাম না, বা আমি ট্রেনার হিসেবে পারলেও আপনারা এখানে জয়েন করতে পারতেন না, কারণ আপনাদের এই টেকনিক্যাল এই কম্পিটেন্সিটা এতটুকু পর্যন্ত ইনহ্যান্স হয় নাই। সো আস্তে আস্তে আপনারাও শিখছেন, আমরাও শিখছি, শিখতে শিখতে আমরা আজকে এখন অনলাইনে ক্লাস করতেছি। অথচ একটা সময় সবাই বলেছিল সিভিডি এর ক্লাস অনলাইনে করা সম্ভব না, কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যে অনলাইনে করা সম্ভব। কেন? এই যে আমরা টেকনিক্যাল কম্পিটেন্সিকে আমরা এনহ্যান্স করেছি। সো আমরা আজকে এটাই শিখবো যে টেকনিক্যাল কম্পিটেন্সিটাকে আমরা কীভাবে এনহ্যান্স করবো, এটাই শিখবো আজকে। সো চলেন পড়ার জায়গায় দেখি। এখানে সিভিএলএমটা দেখাবো, আমি যেখানে দাগ দিব ওইখানে আপনারা সিভিএলএমটা যদি দাগ দিয়ে রাখবেন, হ্যাঁ, পেজ নাম্বারগুলো লিখে রাখতে পারেন। সো এখানে 1 নাম্বার ইনফরমেশন মেনটেন অ্যান্ড ইনহ্যান্স টেকনিক্যাল কম্পিটেন্সি। আচ্ছা ঠিক আছে, এটা করতে হলে সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আইডেন্টিফাই রিলেভেন্ট কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ফর ওন টেকনিক্যাল ফিল্ড। মানে কি? মানে হচ্ছে যেমন ধরেন আমাদের শ্যামল স্যার কি কেয়ার গিভার, কেয়ার গিভিং লেভেল 3 করছেন মনে করেন, জেনারেল কেয়ার গিভিং লেভেল 3 বা 2 করছেন। এখন আপনি চাচ্ছেন যে এই কেয়ার গিভিং ছাড়াও অন্য কোনো একটা অকুপেশনের যে কোনো একটা লেভেল পাস করতে। তো এখন পাস করতে হলে ওই লেভেলটা খুঁজে বের করতে হবে না, আপনি কি ডিজিটাল করবেন, আপনি কি গ্রাফিক্স করবেন, না আপনি কি করবেন, এটা খুঁজে বের করতে হবে। 1 নাম্বার কাজ হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কি শিখতে চান। তাইলে এখন এই পয়েন্ট আমরা কি শিখলাম, আমাদেরকে বলতেছে যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড মানে আমি একটা সিএস খুঁজবো। কেন? আমার টেকনিক্যাল ফিল্ডকে ইনহ্যান্স করার জন্য একটা সিএস খুঁজে বের করবো যে আমি কোন সিএসটা পড়তে চাই, কোন লেভেলটা পাস করতে চাই। এটা হচ্ছে আমার মেনটেন অ্যান্ড ইনহ্যান্সের 1 নাম্বার ধাপ। সো এইখানে দেখেন এই যে মেনটেন অ্যান্ড ইনহ্যান্স কম্পিটেন্সি, এখানে অনেক কথা বলেছে। কি বলেছে দেখেন, টেকনিক্যাল ভোকেশনাল অ্যান্ড এডুকেশনাল ট্রেনিং অর্থাৎ টিভিএটের ফুল ফর্মটা বলেছে ইজ এ ডাইনামিক ইন্ডাস্ট্রি অ্যাজ পার্ট অফ
These industry TVA teacher trainer also need to maintain and enhance their technical competency to cope up with change. অর্থাৎ ডে বাই ডে একজন ট্রেনার একজন অ্যাসেসর হিসেবে যদি চিন্তা করেন ডে বাই ডে আপনার টেকনিক্যাল জিনিসগুলো কিন্তু ইনহ্যান্স হচ্ছে। এইগুলোকে ইনহ্যান্স করতে হলে ভাই আমাদেরকে এগুলো শিখতে হবে। সো এইখানে কী করছে মেনটেন অ্যান্ড টেকনিক্যাল কম্পিটেন্সি, এখানে ওনারা কী করছে ভূমিকায় আমরা যা লিখি না ওই যে আলোচনা করি ওইগুলো আলোচনা করছে। সো এইখানে আপনি না পড়লেও অসুবিধা নেই, কিন্তু আপনাকে এইখানে পড়তে হবে। আমাদের মেনটেন অ্যান্ড ইনহ্যান্স করতে চাইলে আমাদেরকে সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা আইডেন্টিফাই রিলেভেন্ট কম্পিটেন্সি সেটা, অর্থাৎ একটা সিএস খুঁজে বের করতে হবে। এখন আমাকে একটু বলেন তো আমরা সিএস খুঁজবো কই থেকে, বলেন তো শ্যামল স্যার। জি স্যার। আমরা সিএস খুঁজে বের করবো কই থেকে? এনএসডি থেকে, ওয়েবসাইট থেকে স্যার। আচ্ছা, আর কোথা থেকে পাইতে পারেন? এনএসডি ওয়েবসাইট, মনে করেন আমি বললাম ওইটা ডাউন, এখন এনএসডির ওয়েবসাইট ডাউন, তাইলে কোথা থেকে পাবেন? সিএস মানে আপনি মনে করেন, বুঝেন, আমি একটু সহজে বুঝাই বলি, সবাই একটু অ্যান্সার করবেন, সবার উদ্দেশ্যে প্রশ্ন। মুন্নি ম্যাম আপনি কথা বলবেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে আপনি এখন কেয়ার গিভার, সো আপনি কেয়ার গিভিংয়ের যত লেভেল আছে সব করা শেষ। এখন আপনি চাচ্ছেন যে এই কেয়ার গিভিং ফিল্ডের পাশাপাশি আপনি আপনার সবচাইতে কাছের আপনার কেয়ার গিভিংয়ের সাথে সাদৃশ্য মোটামুটি আপনি এরকম কি লেভেল করলে আপনার ভালো হয় বলেন তো? প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস হতে পারে, ইনফ্যান্ট হোল্ডার হতে পারে, ইনফন্ট হোল্ডার হতে পারে। আচ্ছা আচ্ছা, মনে করেন আপনি এটা সিলেক্ট করলেন যে ইনফন্ট অ্যান্ড হোল্ডার লেভেল 3 করবেন, তাইলে এখন সিএস দরকার আছে না? সিএসটা কই থেকে নেবেন? আপনি বলছেন যে এনএসজির ওয়েবসাইট থেকে নেবেন। সো আমি মনে করলাম যে এনএসজির ওয়েবসাইট ডাউন, সো আর কোথা থেকে নিতে পারবেন? স্যার বিটেপ। বিটেপ থেকে নিতে পারি। আচ্ছা, বিটেপেরটাও ডাউন, তাইলে কোথা থেকে নেবেন? স্যার আইএলও আছে, আইএলও থেকে নিতে পারেন। চমৎকার। তারপর আর কোথা থেকে নিতে পারেন? আলামিন স্যার, টিটিসি টিএসসি। টিটিসি আছে, টিএসসি আছে। আচ্ছা, আপনি বই পড়ে বলে ফেলতেছেন, একটু ব্রেন স্টর্মিং করাচ্ছি কিন্তু আমি। হ্যাঁ, আলামিন স্যারের ফোন দিতে পারেন না? আলামিন স্যার রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন থেকে নিতে পারি, অর্গানাইজেশন নিতে পারেন, অথবা যে কোনো একজন স্যারের কাছ থেকে নিতে পারেন, যে কোনো একটা বন্ধুর কাছ থেকে ফোন দিয়ে বলতে পারেন যে ভাই তোমার সিএসটা একটু পাঠাও, তাই না? এই কথাটা জি, স্যার। এখানে বলছে, আমি একটু ব্রেন স্টর্মিং করে পড়াইলাম যেন আপনাদের মনে থাকে, প্লিজ একটু দেখেন। সো এইখানে কিছু পয়েন্ট বলা হয়েছে যে আমরা কোথা থেকে আমরা সিএসটা নিতে পারি, যে সোর্স, এই যে সোর্সটা কোথা থেকে, এই দেখেন এখানে বলছে বিট্যাব, বিটিবি ওয়েবসাইট। অ্যাকচুয়ালি সিএসটা তো হচ্ছে সাজেশন, সিলেবাস বোঝাই। হ্যাঁ, হচ্ছে একটা কোর্সের সিলেবাস হচ্ছে সিএস কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। তো সিএসটা আমাকে দিতে পারে একজন সেই সম্পর্কে অভিজ্ঞ অ্যাজ এ ট্রেনার হতে পারে, বা এই প্রফেশনের যে হেড তিনিই দিতে পারে আমাকে, যার অলরেডি এই বিষয়ে নলেজ আছে যে কোর্সে, তিনিই আমাকে দিতে পারে সিএসটা। এর জন্য যে আমাকে স্কিল পোর্টাল থেকেই নিতে হবে বা হচ্ছে এনএসডি থেকে, মানে ইয়ে থেকে নিতে হবে এমনটা তো না। কিছু কিছু লেভেল আছে যেগুলো এনএসডি এর আন্ডারে না, বাট সেগুলো কিন্তু সিমিলার লেভেল আমাদের, যেমন মাত্রই বললো কেয়ার গিভিং এর সঙ্গে এটা সিমিলার। তো সেখানে হচ্ছে তার তো লেভেল না থাকতে পারে, তার জন্য কি আমি তার সিলেবাস পাবো না? এমনটা তো না। তাহলে আমাদেরকে সেখানে কি করতে হবে, সেই ওয়াইজ, ওই অকুপেশন ওয়াইজ বা ওই ট্রেড ওয়াইজ যিনি হচ্ছে অভিজ্ঞ আছেন, স্কিল পারসন আছেন, তার কাছ থেকেই আমরা নিতে পারি। চমৎকার। এখন এখানে প্রশ্নটা আসবে কি জানেন? এখানে প্রশ্নটা আসবে আমরা কোন সোর্স থেকে সিএসটা খুঁজে বের করতে পারি। আপনি উত্তরে কি লিখবেন? 1 নম্বরে লিখবেন বিটিএব, হ্যাঁ বিটেপ এটা লিখবেন। 2 নম্বরে লিখবেন এনএসডিএ, 3 নম্বরে লিখবেন আইএলও, 4 নম্বরে লিখবেন টিটিসি, 5 নম্বরে লিখবেন টিএসসি, 6 নম্বরে লিখবেন এক্সপার্ট মেন্টর, 7 নম্বরে লিখতে পারেন এই ফ্রেন্ড হু এক্সপার্ট ইন দিস সেক্টর, এরকম লিখতে পারেন। দেখছেন? তাহলে কি বলেন তো এটা কি এইখান থেকে একটা প্রশ্ন আসলে উত্তর দিতে পারবেন না ইনশাল্লাহ সবাই? কোন সোর্স থেকে সিএস আমরা নেই? পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার একটু দেখেন রিলেভেন্ট, মানে আপনি তো ধরেই বলতে পারেন না যে আপনি এতদিন কেয়ার গিভিং শিখছেন, আপনি যদি আগামীকালকে আইসা বলেন আমি গ্রাফিক ডিজাইন শিখবো, তাহলে বলেন এটা কি রিলেভেন্ট হলো? রিলেভেন্ট হলো না। সো এইখানে রিলেভেন্ট কিছু সেক্টরের নাম দিছে, যেমন আপনাকে এটা একটু দেখবেন। সো এখান থেকে প্রশ্ন আসবে না, কিন্তু দেখবেন, কারণ ভাই আমাদের ব্রেনটাকে যদি আমরা এভাবে প্রিপেয়ার না করি তাহলে কিন্তু নটিয়েট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ধরেন আপনাকে বলবে যে বেকার বা ফুড টেকনিশিয়ান, এইটার রিলেভেন্ট সিএস কি হইতে পারে? 2টা রিলেভেন্ট সিএস এর নাম লিখো। বুঝতে পারছেন? যদি এটা করে না, যদি করে ফেলে
তখন যেন আমরা উত্তর দিতে পারি যে এইগুলো। অথবা যদি প্রশ্ন করে অ্যাগ্রো ফুড প্রসেসিং সেক্টরের কয়েকটা সিএসের নাম বলো, তখন আমরা যেন এই বেকার, ফুড টেকনিশিয়ান, প্যাকেজিং টেকনিশিয়ান আমরা যেন বলতে পারি। যদি বলে যে আইসিটি সেক্টরের কয়েকটা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সম্পর্কে বলো, তখন আমরা গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, আইটি সাপোর্ট সার্ভিস, ওয়েব ডেভেলপার এগুলো বলতে পারি। আবার যদি বলে যে ওয়েব ডেভেলপারের রিলেভেন্ট কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কোনটা, তখন আপনি বলবেন গ্রাফিক ডিজাইনার। বুঝতে পারছেন? এখান থেকে যদিও প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, এটা আসার সম্ভাবনা আছে, এই একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, কিন্তু এটা আসার সম্ভাবনা খুবই কম। সো আমরা এটা জানলাম। এবার দেখেন ট্রান্সপোর্ট সেক্টরে কী কী আছে বলেন তো, জিজ্ঞেস করবে, তখন আপনি বলবেন যে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, এগুলো বলবেন। তারপর আপনার যদি লেদার অ্যান্ড গুডস সেক্টর, পণ্য, বিভিন্ন পণ্যের সেক্টরে কী কী থাকে, সুপারভাইজার থাকে, মেশিন অপারেটর থাকে, হ্যাঁ, এই যে এরকম করে কয়েকটি একটু এগুলো চোখ বুলায় রাখবেন, এখান থেকে আসে না। এ হলো কথা। আচ্ছা, তারপর আমরা 1 নাম্বার পয়েন্ট শিখলাম। আমি কিন্তু শেষে জিজ্ঞেস করবো, গল্পের ছলে ছলে আপনারা আমাকে বুঝাইতে হবে। 2 নম্বরে দেখেন অ্যাসেস ওন টেকনিক্যাল স্কিল অ্যাগেনিস্ট রিলেভেন্ট ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। অর্থাৎ আপনি এবার কাজ হচ্ছে যে আপনি সিএস খুঁজে পাইছেন, মানে আপনার প্রথম কাজ ছিল কি সিএস খুঁজে বের করা, আপনি সিএস খুঁজে বের করছেন। এখন এমন তো না যে আপনি ওই সিএসের কিছুই পারেন না, আপনি অবশ্যই সিএসের কিছু না কিছু পারেন। সো এখন 2 নাম্বার পার্টে আপনাকে কী করতে হবে, আপনার সিএস এর ভিতরে আপনি কি কি পারেন এবং কি কি পারেন না, ওই দুইটাকে আলাদা করে ফেলতে হবে। এটাই এখানে বলেছে। দেখেন অ্যাসেস ওন টেকনিক্যাল স্কিলস অ্যাগেনিস্ট রিলেভেন্ট কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আপনার কাজ হবে যে আপনি সিএসটাকে সামনে আনবেন, কি কি পারেন ওটাতে টিক দিবেন, কি কি পারেন না ওইটা বাকি রাখবেন। এ হচ্ছে বিষয়। সো এইবার আসেন, এখানে বলছে অ্যাসেস ওন টেকনিক্যাল স্কিল সম্পর্কে একটু বলছে, ওকে বাদ দেন এটা। প্ল্যান অ্যান্ড কন্ডাক্ট সেলফ অ্যাসেসমেন্ট, অর্থাৎ সেলফ অ্যাসেসমেন্ট বলতে কি বোঝায়, এরকম কোনো প্রশ্ন আসতে পারে। তাহলে আপনি তখন কি বলবেন, সেলফ অ্যাসেসমেন্ট ইজ এ ওয়ে টু অ্যাক্সেস বা অ্যাসেস সামওয়ান ওন স্কিলস, নলেজ অ্যান্ড কম্পিটেন্সিস ইন রেসপেক্ট টু সাম প্রিফাইন্ড। অর্থাৎ আপনি এতটুকু বললেও হবে, অ্যান্ড অ্যাটিটিউড ফর পারফরমেন্স, এতটুকু বললেও হবে। আমি একটু বলি, তাহলে সেলফ অ্যাসেসমেন্ট কি, এটার সংজ্ঞাটা আপনি পড়ে ফেলতে হবে। সেলফ অ্যাসেসমেন্ট ইজ এ ওয়ে টু অ্যাসেস সামওয়ান ওন স্কিলস, নলেজ অ্যান্ড অ্যাটিটিউড। ওকে, এতটুকুই হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট এই সংজ্ঞাটা আপনি এখানে দিয়ে দিবেন। এইবার এখানে বলা হয়েছে দেখেন, দ্য 4 স্টেপস অফ সেলফ অ্যাসেসমেন্ট। সেলফ অ্যাসেসমেন্টের 4টা স্টেপস আছে। শ্যামল স্যার দেখি বলেন তো, আপনি না দেখে বলতে পারেন কি না 4টা স্টেপস কি কি? আপনি অনেক পড়েছেন। জি স্যার। হ্যাঁ, সেলফ অ্যাসেসমেন্টের 4টা স্টেপ কি কি? সেলফ অ্যাসেসমেন্ট মানে হচ্ছে স্যার পারফরম্যান্স ক্রাইটেরিয়া। না, সেলফ অ্যাসেসমেন্ট এতক্ষণ আমরা কি শিখলাম? সেলফ অ্যাসেসমেন্ট মানে নিজেকে অ্যাসেস করলাম, নিজেকে কি করলাম, যাচাই করলাম না? সেলফ অ্যাসেসমেন্ট শীটের একটা এভিডেন্স করছেন না? মানে হচ্ছে স্যার ইউনিট অফ কম্পিটেন্সি গুলা সে নিজে পারে কিনা, যদি পারে তাহলে হচ্ছে সে টিক দিবে এস এর করে, আর যদি না পারে নো এর করে টিক দিবে। তার মানে আমরা সেলফ অ্যাসেসমেন্টের একটা এভিডেন্স করছিলাম, তাই না? মনে আছে? আচ্ছা জি স্যার। এখন সিবিএলএম আপনি যদি পড়ে থাকেন, এখন আপনার ওই সেলফ অ্যাসেসমেন্ট শীট ওই এভিডেন্স দেখার সময় আপনারা জিজ্ঞেস করবে যে শ্যামল স্যার আপনি বলেন তো দেখি সেলফ অ্যাসেসমেন্টের স্টেপ 4টা স্টেপস কি কি? তো 4টা স্টেপস কি পড়ছিলেন কখনো? না স্যার, স্টেপ 4টা পড়ি নাই। আচ্ছা, তাহলে এই যে এখন একটু পড়ায় দিই, দেখছেন আসলে পড়ার বিকল্প নাই, যত পড়বেন তত শেষ হবে না। এখন 4টা স্টেপ কি কি আমি সহজে একটু বুঝাইয়া বলি, তারপর আপনি এই 4টা স্টেপ পড়বেন। আমি একটু সহজে বলি, ধরেন আমি এখন ডিজিটাল মার্কেটার, সো আমার রিলেভেন্ট কম্পিটেন্সি কি, গ্রাফিক ডিজাইনার। সো আমি গ্রাফিক ডিজাইনের একটা সিএস খুঁজে বের করলাম। আচ্ছা, সিএসের ভিতরে সিলেবাস লেখা থাকে কী কী জানতে হবে, ওকে সব বের করলাম। এইবার আমি নিজের অ্যাসেসমেন্ট নিব, যে আমি নিজে আমার অ্যাসেসমেন্ট নিব যে আমি পারি কি না। সেক্ষেত্রে সবার প্রথমে আমাকে জানতে হবে নো দ্য সেলফ, মানে অর্থাৎ আমি আমাকে জানবো, 1 নাম্বার কাজ। 2 নাম্বার হচ্ছে যে আমি কম্পেয়ার করব, সিএসের সাথে কম্পেয়ার করব আমি কতটুকু জানি কতটুকু জানি না। 3 নাম্বারে আমি কি করব, ডিসকাস রিভিউ, অর্থাৎ আমি কতটুকু জানি আর কতটুকু জানি না এটা আমি আমার বড় একজন স্যারের সাথে বা একজন সুপারভাইজারের সাথে ডিসকাস করব। শেষে আমি আমার ইমপ্রুভ করব।
4টা ধাপ আমাকে একটু বাংলায় ভালো করে বুঝাইয়া বলতে হবে প্লিজ, আপনাদের মধ্য থেকে যে কোনো একজন। আমি আমার সেলফ অ্যাসেসমেন্ট নিব, এটার 4টা ধাপ। 1 নাম্বার ধাপে হচ্ছে আমি দেখব আমি কতটুকু জানি, অর্থাৎ নো সেলফ, অর্থাৎ আমি আমাকে জানবো। 2 নম্বরে আমি যা জানি এবং যা জানি না এটার দুইটার মধ্যে কম্পেয়ার করব। 3 নম্বরে আমি যেটা করব, আমি যা জানি না তা নিয়ে একজন অভিজ্ঞ ব্যক্তির সাথে, সুপারভাইজারের সাথে, একজন স্যারের সাথে আমি আলোচনা করব। 4 নম্বরে কী করব, এবার আমি আমাকে ইমপ্রুভ করব, মানে যেটা জানি না ওটা শিখব। বলেন তো শ্যামল স্যার এই 4টা ধাপ। স্যার প্রথমে হচ্ছে আমি আমার হচ্ছে ওন স্কিলটা দেখবো যে আমি কতটুকু জানি। হুম, তারপরে হচ্ছে দ্বিতীয় নাম্বারে হচ্ছে যতটুকু জানি সেটা আলাদা করব, আর যতটুকু জানি না সেটা আলাদা করব। করে কম্পেয়ার 3 নম্বরে কম্পেয়ার করব স্যার। আর 3 নম্বরে হচ্ছে যেটা জানি না সেটা সুপারভাইজারের কাছ থেকে পরামর্শ নিয়ে শিখবো। ডিসকাস করব আর কিভাবে তো- শেখা যায় ভাই, সে শিখেই তো নাও পারে, তাই না? সে বলবো ওর কাছে জি যাও, স্যার, ওর কাছে শিখো। হ্যাঁ, ডিসকাস ডিসকাস করব। করব স্যার। হ্যাঁ, তারপরে 4 নম্বর আর ধাপ। 4 নম্বরে হচ্ছে স্যার আমি এই আমার হচ্ছে ইটাকে ইমপ্রুভ করব স্যার। ইমপ্রুভ করবো, মাশাআল্লাহ। এবার দেখেন আমরা এখানে আসি, দেখেন তো খুব সহজ না? এই দেখেন 1 নাম্বার কি বলছে, আইডেন্টিফাই ওন স্কিলস অ্যান্ড নলেজ রিলেটিং টু ট্রেড। বলেন তো আমি যে কথাটা বলছি কথাটা সহজ না? আপনি যদি এই পুরো লাইনটা না লিখে আপনি যদি লেখেন নো অথবা আইডেন্টিফাই ওন স্কিলস অ্যান্ড নলেজ অ্যান্ড অ্যাটিটিউড, এতটুকু লিখলে উত্তর হবে না? হবে। আপনি কিন্তু এই যে একটুকে বাংলায় যেহেতু বলে ফেলছেন, তার মানে আপনি পরীক্ষার দিন আসলে আপনি যেভাবে পারেন লিখতে পারবেন, আপনার অ্যান্সার নিবে। তো 1 নম্বরে আপনি কি লিখবেন, আইডেন্টিফাই ওন স্কিলস নলেজ অ্যান্ড অ্যাটিটিউড রিলেটিং টু ট্রেড। এটা তো আমার মনে হয় যে এটা পুরোটাই বলতে পারবেন, এটা কঠিন কিছু না। 2 নম্বরে কি বলছিলাম দেখেন, অ্যাসেস কারেন্ট স্কিলস নলেজ এগনিস্ট এ চেকলিস্ট অফ রিলেভেন্ট কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। অর্থাৎ ওই যে সিএস এর মধ্যে কী কী লেখা আছে আর কি কি আপনি পারেন কি কি পারেন না, ওইটার মধ্যে আপনি কি করবেন, অ্যাসেস করবেন। কারেন্ট স্কিল আপনি কি কি পারেন আর কি কি পারেন না এটা অ্যাসেস করবেন। 3 নাম্বার কী করছে দেখেন, ডিসকাস রেজাল্ট অফ সেলফ অ্যাসেসমেন্ট উইথ সুপারভাইজার বা প্রিন্সিপাল। সুপারভাইজার বা প্রিন্সিপালের সাথে আলোচনা করবেন। 4 নম্বর ধাপে আইডেন্টিফাই ফার্দার স্কিলস, অর্থাৎ আপনি কি করবেন, কি শিখবেন, পরবর্তী কি ফিউচার নলেজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার কী কী ডেভেলপমেন্টের দরকার আছে আপনি এটা শিখবেন। সো বলেন তো এই প্রশ্নটা যদি আসে যে সেলফ অ্যাসেসমেন্টের 4টা স্টেপস কী কী, এটা যদি ভাইভাতে জিজ্ঞেস করে অ্যাটলিস্ট মৌখিকভাবে তো বলতে পারবেন, তাই না? জি স্যার, পারবো স্যার। আচ্ছা, ইনশাল্লাহ। নাহিদ সুলতানা আপু পারবেন ইনশাল্লাহ? জি জি স্যার, পারবো একটু ইনশাআল্লাহ। একটু কি সহজ মনে হয়েছে আগের চেয়ে? অবশ্যই। এভাবে পড়লে কিন্তু অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ, নট ইয়েট হওয়ার কোনো সম্ভাবনা নাই, থাকবে না। এইবার জিজ্ঞেস করব আন্ডারপ্রেনিং স্কিলস বা আন্ডারপ্রেনিং। শ্যামল স্যার আপনার কাছে প্রশ্ন, আন্ডারপ্রেনিংয়ের কয়েকটা সিনোনিম আমাকে বলেন প্লিজ। আন্ডারপিনিং মানে অবশ্যই যেটা জানতে হবে স্যার, জানা যেটা। হ্যাঁ, চমৎকার। কিন্তু আমি জানতে চাচ্ছি যে কয়েকটা সিনোনিম বলেন। ইনডেপথ নলেজ। আচ্ছা, এসেনশিয়াল নলেজ বলতে পারি, তাই না? নিডেড নলেজ, আর কি কি বলতে পারি? হচ্ছে আপু আপনার হচ্ছে কিন্তু, চমৎকার। বলেন বলেন। আন্ডারপ্রেনিং নলেজ একটু আপনি বাংলায় বললেন, যা জানতেই হবে। ইন্টারপ্রেট হুম, আচ্ছা, ইন্টারপ্রেট ব্যাখ্যা করা, মানে প্রথমে বোঝা, এটা। আর কি হতে পারে, আর কি কি সিনোনিম আছে? মাস্ট নো আছে, মাস্ট নো স্যার, মাস্ট নো হইতে পারে। আর কি হইতে পারে, এসেনশিয়াল নলেজ হইতে পারে না? এসেনশিয়াল নলেজ, আচ্ছা, তারপর আর কি হইতে পারে, ইম্পর্টেন্ট নলেজ, গুরুত্বপূর্ণ নলেজ হইতে পারে না? এইটাই শিখেন, এইখান থেকে এমসিকিউ আসে। কোথা থেকে এমসিকিউ আসে এবার একটু দেখাই, দেখেন মজাটা বুঝেন। এখানে বলেছে দেখেন, আন্ডারপ্রেনিং মিনস সাপোর্ট সামথিংস ফ্রম বিলো লাইক এ ফাউন্ডেশন। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে আন্ডারপ্রেনিং মিনস লাইক এ ফাউন্ডেশন? আন্ডারপ্রেনিং বলতে বোঝায় একটা ফাউন্ডেশন, একটা ভিত্তি। আন্ডারপ্রেনিং নলেজে ফাউন্ডেশনাল নলেজ বলে, তাহলে এই কথাটা মনে রাখবেন। তার মানে আপনাকে মনে রাখার মতো বিষয় হচ্ছে যে আন্ডারপ্রেনিংয়ের সিনোনেম বা আন্ডারপ্রেনিংয়ের মতো অর্থ দেয় এই যে ফাউন্ডেশন অফ নলেজ স্কিলস। তারপর আরও একটা বিষয় দেখেন, আন্ডারপ্রেনিং নলেজ বলতে আমরা মাস্ট নোকে বুঝি, আন্ডারপ্রেনিং নলেজকে আমরা এসেনশিয়াল মাস্ট পারফর্মিং স্কিল বলতে আমরা বুঝি। তাহলে দেখেন তো আমরা কয়টা জিনিস পাইলাম, একটু বুঝায় দেখাই। আন্ডারপ্রেনিং নলেজ বলতে আমরা এখানে পাইলাম
একটু আঁকি, হ্যাঁ দেখেন আন্ডারপেনিং নলেজ একটা মানে আমরা পাইলাম ফাউন্ডেশন, একটা পাইলাম ফাউন্ডেশন, আচ্ছা আরেক আরেকটা মাস্ট মাস নো একটা পাইলাম, মাস্ট নো পাইলাম, তারপর আরেকটা পাইলাম এই যে মাস্ট Essential. পারফর্মিং স্কিলস, মাস্ট পারফর্মিং এসেনশিয়াল স্কিলস পাইছিলাম। এখন বলেন তো এই যে চারটা জিনিস আমরা পাইছি, এবার একটু আলোচনা করে ফেলি আন্ডারপেনিং নলেজ বলতে কি বোঝায়। আমি এক গ্লাস পানি খাবো, এই পানিটা খাইতে হইলে আমার ডান হাত দিয়ে হোক বাম হাত দিয়ে হোক গ্লাসটা ধরতে হয় এবং মুখের মধ্যে পানিটা ছাড়তে হয়। এই যে এই পানি খাইতে হলে যেই যতটুকু আমার জানতেই হবে, এটা হচ্ছে আন্ডারপেনিং নলেজ। এবং এটা খাইতে হলে হাত দিয়ে পা দিয়ে যেটা করতেই হবে, এটা হচ্ছে আন্ডারপেনিং স্কিলস। স্কিল মানে কি হাতে কলমে হাত দিয়ে করি, যেটা হাতে পায়ে যেটা করি। তো আন্ডারপেনিং নলেজ স্কিল আমরা বুঝি, কিন্তু পরীক্ষার সময় আমরা যখন এই ফাউন্ডেশন শব্দটার মানে দেখেই ভুলে যাই যে ফাউন্ডেশন মানে কি আমি এটা বুঝি না, মাস্টার নলেজ কি এটা বুঝি না, মাস্ট পারফর্মিং স্কিল বুঝি না, এসেনশিয়াল নলেজ আমরা বুঝি না, তখনই আমরা এমসিকিউটা উল্টাপাল্টা দাগায় দিই। এখন তাহলে আন্ডারপেনিং নলেজ যদি বুঝেন আপনি স্কিল বোঝার কথা, তাহলে এখান থেকে একটা এমসিকিউ আসলে আপনারা অ্যান্সার করতে পারবেন আশা করা যায় ইনশাল্লাহ। হ্যাঁ, এবার আমরা শিখব যে দেখেন আইডেন্টিফাই স্কিলস গ্যাপ, অর্থাৎ আপনি আপনার স্কিল গ্যাপ বের করবেন কিভাবে বলেন তো, শ্যামল স্যার বলেন তো। আমার স্যার ইউনিট অফ কম্পিটেন্সিটা জাস্টিফাই করলে খেলাই স্যার গ্যাপটা পাওয়া যাবে। কিন্তু এই উত্তরটা কি বলেন আপনি, এই উত্তরটা যদি আপনি লিখেন আমি অ্যাসেসর হিসেবে থাকলেও আমি আপনার নোটিয়েট করে দিব, মানে এটাতে নাম্বার দিব না। আপনার এখানে উত্তরটা এমন হওয়া উচিত ছিল না যে আমার কারেন্ট স্কিল এবং রিকোয়ার্ড স্কিলের মধ্যে আমি তফাৎ বের করব, মাইনাস করব, তাহলে আমার স্কিল গ্যাপ বের হয়ে যাবে, রাইট? জি স্যার। তাহলে এটা বলতে হবে যে আপনি কি বলবেন যে রিকোয়ার্ড স্কিলস এবং কারেন্ট স্কিল এই দুইটার মধ্যে আমি মাইনাস করব, তফাৎ বের করব, তাহলে আমার স্কিল গ্যাপ বের হয়ে যাবে। তাহলে বলেন নলেজ গ্যাপ কীভাবে বের করবেন? সেম এভাবে করবেন না, আপনি বলবেন যে স্যার রিকোয়ার্ড নলেজ মাইনাস কারেন্ট নলেজ, এই দুইটার মাইনাস করলে আমি যে অ্যান্সারটা পাই এটাই হচ্ছে আইডেন্টিফাই নলেজ গ্যাপ। পারবেন না ইনশাল্লাহ এই দুইটা বিষয় বলতে? পারবেন, আশা করা যায়। আচ্ছা এবার আমরা শিখি, তাহলে দেখেন আমাদের কিন্তু শেষ, দুই পয়েন্ট শেষ। 3 নম্বর আমরা দেখি ডেভেলপ প্রফেশনাল ট্রেনিং প্ল্যান। এইবার আমরা চলে আসছি যে আমরা উপরে কী কী করছি বলেন। আমরা উপরে প্রথমে কি করছি, আমি একটা সিএস খুঁজে বের করছি, সিএস খুঁজে বাইর করে আমি আমার নিজের সেলফ অ্যাসেসমেন্ট নিলাম, নিজের সেলফ অ্যাসেসমেন্ট 4টা ধাপে নিলাম। আচ্ছা নেওয়ার পর আমার কাজ হবে কি, এইবার আমি একটা কি করব, প্ল্যান করব যে আমি এইটা করে ফেলবো, এই যা যা পারি না আমি এগুলো শিখে ফেলবো। সো এটা শিখতে হইলে আপনার একটা প্ল্যান করতে হবে। সো ওই প্ল্যানটা কীভাবে করব, ডেভেলপ পার্সোনাল ট্রেনিং প্ল্যান ফর ডেভেলপমেন্ট অফ টেকনিক্যাল কম্পিটেন্সি, অর্থাৎ আপনি ট্রেনিং করবেন, আপনি যা জানেন না তা জানতে হবে। সো এইটার প্ল্যান করতে হলে আপনাকে কি করতে হবে, সবার প্রথমে আপনি কি শিখবেন ওইটার লার্নিং আউটকামটা লিখে ফেলতে হবে। মনে আছে আপনারা একটা ওই যে টেকনিক্যাল কম্পিটেন্সির একটা এভিডেন্স করেছিলেন, মনে আছে? জি স্যার। দুইটা করেছিলেন, একটার মধ্যে বলেছিলেন যে সিবিটিএ 5 করবেন, আরেকটার মধ্যে বলছিলেন যে লেভেল 3 থাকলে 4 টেকনিক্যাল আর একটা প্রফেশনাল স্যার। তো আমরা আজকে কোনটা, টেকনিক্যালে আছি না প্রফেশনালে আছি? আজকে টেকনিক্যালে আছি স্যার। টেকনিক্যালে আছি। তো টেকনিক্যালের মধ্যে আপনার ওই এভিডেন্সের ভিতরে আপনাকে সবার উপরে লিখতে হবে, যে সবার উপরে বা ওইটার মধ্যে থাকতেই হবে লার্নিং আউটকাম থাকতে হবে, অর্থাৎ আপনি কি শিখবেন। সো আপনি লেভেল 4 পাস করবেন, আপনি এখন লেভেল 3 পাস করছেন, আপনি লেভেল 4 পাস করবেন। তো এইটাই হচ্ছে লার্নিং আউটকাম। তাহলে এইটা হচ্ছে এখানে। তাহলে এইবার এখানে একটু দেখেন, আপনাদেরকে শিখাইছিলাম বলেন তো লার্নিং আউটকামের ক্রাইটেরিয়া কয়টা স্যার? 3টা স্যার। তো এখানে লেখা আছে 2টা, 3টা স্যার। এখানে লেখা আছে 2টা, 3টা। এই তো নট ইয়েট করে দিব আমি উত্তর না দিতে পারলে। এই যে এখানে লেখা আছে 2টা, এখানে লেখা আছে না এই যে আউটকাম নিড টু মিট 2 ক্রাইটেরিয়া, আপনি 3টা বলতেছেন কেন? এখন বলেন যে আলামিন স্যার শিখাইছে, শ্যামল স্যার বলেন। জি স্যার। আমি তো শিখাইছি নাকি, মিথ্যা না তো, আমি তো শিখাইছি 3টা, সব টিচাররাই শিখায় 3টা, আসলে উত্তর 3টাই। মানে এখানে বলেছে যে আপনি যখন প্ল্যান করবেন ওই প্ল্যানের মধ্যে অবশ্যই এই 2টা থাকতে হবে। এই 2টা কোন 2টা? একটা হচ্ছে তাহলে observable, এই ক্ষেত্রে কি প্রশ্ন আসবে স্যার? তখন তো ক্রাইটেরিয়া কিভাবে মানে কিভাবে আসলে বুঝতে পারবো যে আমার 2টা লিখতে হবে কি 3টা লিখতে হবে? আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করে যে লার্নিং আউটকাম কয়টা, তখন আপনি বলবেন 3টা। কি কি? মেজারেবল, অবজারেবল, মাস্ট বি রিটেন অ্যাকশন, মাস্ট বি রিটেন অ্যাকশন। আচ্ছা এখন
আপনাকে যদি প্রশ্ন করে যে আপনি যখন এই যে পার্সোনাল ট্রেনিং ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করবেন কম্পিটেন্সি টেকনিক্যাল কম্পিটেন্সি ইনহ্যান্সের জন্য, তখন আপনি লার্নিং আউটকাম লেখার সময় আপনার লার্নিং আউটকামের কয়টা ক্রাইটেরিয়া হিট করতে হবে। যদি এই রকম কোনো প্রশ্ন আসে তখন আপনি কি বলবেন? দুইটা, একটা হচ্ছে অবজারেবল, একটা হচ্ছে মেজারেবল। ঠিক আছে, আমি যেভাবে পেঁচাইছি এভাবে প্রশ্ন আসবে না, ভয় নাই, আমি একটু জাস্ট মজা করে পড়াচ্ছি আপনাদেরকে আটকায় আটকায়, ভালো লাগে তো, বুঝছেন হচ্ছে বিষয়, তাইলে ভয় নাই, হ্যাঁ প্লিজ। আচ্ছা, এরপর আমরা চলে আসি এভিডেন্স। বলেন তো এভিডেন্স বলতে কি বোঝায়? স্যার এভিডেন্স হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং। কালেকশন অফ ইনফরমেশন। আচ্ছা, হ্যাঁ, আরেকটু অন্যভাবে বলেন। এভিডেন্সের কয়েকটা মানে সিনোনিম বলেন, যেমন কি প্রুফ হইতে পারে, তাই না? প্রুফ, হ্যাঁ, প্রুফ হইতে প্রমাণপত্র, পারে, জি স্যার। প্রুফ হইতে পারে, আর কি হইতে পারে? এই যে দেখেন এখানে লেখা আছে প্রুফ। আর কি হইতে পারে? আচ্ছা, আপনি এটাই বলে দিবেন যে এভিডেন্স কি। এভিডেন্স হচ্ছে কোনো একজন শিক্ষার্থী কি জানে, কি পারে, এটার প্রুফ। তো তখন কি হবে? আপনার এই সিভিএলএম এর ভিতর থেকে শব্দটা কোড হবে। এটা হয়ে গেছে। এইবার শুনেন যে এভিডেন্স আমরা কোন কোন সোর্স থেকে, কয়টা সোর্স থেকে কালেক্ট করতে পারি জানেন কি? স্যার পড়ছিলেন, শ্যামল স্যার কখনো পড়ছিলেন এভিডেন্স কয়টা সোর্স থেকে কালেক্ট করতে পারি আমরা? না স্যার, সোর্স তো ওই যে আমরা রিটেন টেস্ট একটা সোর্স এভিডেন্স কালেকশনের, না, এগুলো তো এই মেথড। এইভাবে পড়ছিলাম কিছু একটা স্যার। আচ্ছা, ওগুলো সোর্স হইতে পারে। এখন একটু প্র্যাকটিক্যালি চিন্তা করেন, হ্যাঁ, অন দ্য জবে চিন্তা করেন। ধরেন আমি এই যে শার্টটা পরলাম, এই শার্টটা বানায় আপনার কাছে নিয়ে আসছি, সো এইটা একটা এভিডেন্স না? এখন এইটা কিন্তু এভিডেন্স। সো এইখানের কোন কোন সোর্স থেকে আপনি এভিডেন্সটা কালেক্ট করতে পারেন? আপনি আমার প্রশ্ন করতে পারেন যে এই শার্টটা তুমি বানাইছো? হ্যাঁ, আমি বলবো হ্যাঁ বানাইছি। আরও বেশি প্রমাণের জন্য আপনি জিজ্ঞেস করতে পারেন যে শার্টটা কী সুতা দিয়ে বানাইছো, কতটুকু কাগজ লাগছে, কয়দিন সময় লাগছে, এইভাবে জিজ্ঞেস করতে পারেন। সো এখানে একটু দেখেন, 1 নাম্বার হচ্ছে প্রোডাক্ট, আপনি প্রোডাক্ট দেখে এভিডেন্স নিতে পারেন। 2 নাম্বারে আপনি এই যে প্রসেস দেখে, মানে কীভাবে বানাইছি, কতটুকু তেল লাগছে, কতটুকু মশলা লাগছে ডিম ভাজি করতে, জিজ্ঞেস করতে পারেন। তারপর দেখেন আন্ডারস্ট্যান্ডিং নলেজ অ্যান্ড স্কিলস ডেমনস্ট্রেট, আপনি বলতে পারেন যে দেখি ডিমটা ভাজিয়ে দেখাও, আমার সামনে ডিমটা ভাজি করে দেখাও, বা আমার সামনেই শার্টটা বানায় দেখাও। তাহলে আমরা কি করতে পারি? ডেমনস্ট্রেট। শেষেরটা কি? আইডেন্টিফাইং অ্যাটিটিউড। তাহলে এখান থেকে আমরা শিখলাম কি? এই যে এভিডেন্স, আমরা যখন এভিডেন্স কালেক্ট করব, এভিডেন্স 4টা সোর্স থেকে কালেক্ট করা যায়, 4টা সোর্স থেকে। ঠিক আছে, এভিডেন্স গ্যাদারিং মেথড আবার কিন্তু আলাদা। আপনি একটা জিনিস বুঝেন, এটা হচ্ছে সোর্স আর ওগুলো হচ্ছে মেথড। ওই যে আপনি বলবেন অবজারভেশন, বলবেন আপনি বলবেন ওরাল কোশ্চেনিং, ওগুলো হচ্ছে মেথড, এটা হচ্ছে সোর্স কি? এবার একটু সহজে বলে রাখেন, আমরা প্রোডাক্ট থেকে, বাংলায় লিখবেন সমস্যা নেই, আমরা প্রোডাক্ট থেকে আমরা কি করতে পারি? এই যে এভিডেন্স কালেক্ট করতে পারি। আমরা প্রসেস থেকে এভিডেন্স কালেক্ট করতে পারি। আমরা ডেমনস্ট্রেট থেকে, অর্থাৎ ওই শিক্ষার্থীকে বলবো দেখি আমার সামনে করে দেখাও, ডেমনস্ট্রেট থেকে এভিডেন্স কালেক্ট করতে পারি। আমরা তাদের অ্যাটিটিউড চেক করতে পারি। 3টা বিষয়: প্রোডাক্ট, প্রসেস, ডেমনস্ট্রেট আর অ্যাটিটিউড। 4টা প্রসেস কি মনে থাকবে স্যার, শ্যামল স্যার? আপনারা বাকিরা একটু কথা বলেন। স্যার আসছে স্যার। আচ্ছা, নাহিদা আপু? জি স্যার। আচ্ছা, মানে মনে হচ্ছে কি এই পড়াগুলো নতুন মনে হচ্ছে না? হ্যাঁ স্যার, অনেকগুলো এখন আরো বেশি বেশি জানতে পারছি স্যার। দেখছেন, তাইলে আপনারা বলতেছেন যে আমরা সিবিএলএম পড়া শেষ, সিবিএলএম পড়ে ফেলছি, কিন্তু ভাই এখানে পড়ার শেষ নেই। মানে আমি আপনাদেরকে যদি এই সিবিএলএম মাত্র কত পেজ, 25 পেজের সিবিএলএম এখান থেকে প্রশ্ন করি, এখনও আপনাদেরকে যেগুলো বোঝাই আনছি এগুলো যদি জিজ্ঞেস করি আপনারা এখনও অ্যান্সার করতে পারবেন না। মানে জানার শেষ নেই, মানে প্রকারের শেষ নাই। আচ্ছা, তাহলে আমরা শিখলাম। এইবার আপনাকে যদি বলে যে তুমি এই প্রোডাক্ট
প্রোডাক্ট সোর্স থেকে অথবা প্রসেস সোর্স থেকে এভিডেন্স কালেক্ট করার একটা উদাহরণ লেখো। তখন আমরা যেন লিখতে পারি যে কাস্টমার ইজ স্যাটিসফাইড, অর্থাৎ প্রোডাক্ট কাস্টমার যদি স্যাটিসফাইড হয় তাহলে তার মানে এই প্রোডাক্টের স্যাটিসফ্যাকশন চলে আসছে। অর্থাৎ কাস্টমার কমেন্ট করছে যে হ্যাঁ এটা ভালো হয়েছে, এই আলামিন দিয়ে এটা বানাইছি। আর প্রসেস কি দেখেন, প্রসেস হচ্ছে দেখেন এই যে কারেক্ট সিকোয়েন্স ইজ ফলোড, অর্থাৎ সে প্রত্যেকটা ধাপ মেনটেন করে করে এটা বানাইছে। বারবার বলি এখান থেকে বেশি কোশ্চেন আসে না, তারপরেও একটু ভালো করে বুঝে রাখেন, কারণ আমাদের লক্ষ্য কি সিভিএলএমগুলো ভালো করে বুঝবো। এবার দেখেন ফর্মস অফ এভিডেন্স। আচ্ছা, তাহলে এভিডেন্স কয় প্রকার, এভিডেন্সের ফর্মস কয়টা? দুইটা স্যার, দুইটা। কি কি? কি কি? ডাইরেক্ট এভিডেন্স, ইনডাইরেক্ট এভিডেন্স। আচ্ছা, এই যে আপনাদেরকে এই যে এখন মাঝে মাঝে আমি যে কোশ্চেন করতেছি, এটা কিভাবে করতেছি? এটা কি রিটেনে করতেছি না ওরালে করতেছি? এটা স্যার রিটেনেও আসে স্যার। না না, মানে আমি যে এখন আপনাদেরকে প্রশ্ন করতেছি একটু পর পর, এটা কি রিটেন না ওরাল? এটা ওরাল। ওরাল। এটা ওরাল স্যার। এবার বলেন ওরালটা কি ডিরেক্ট এভিডেন্স নাকি ইনডিরেক্ট এভিডেন্স? ওরাল হচ্ছে ওরাল স্যার হচ্ছে ডাইরেক্ট এভিডেন্স। আচ্ছা, ওরাল কি ডিরেক্ট বা ডাইরেক্ট, তাই না? দেখেন তো জি স্যার। ওরালে আপনারা কি বলছেন? ডিরেক্ট বলছেন। আচ্ছা, এবার ব্যাখ্যা দেন কেন ওরালটা ডিরেক্ট? এটা সরাসরি, আপনার সরাসরি তো জানা যাচ্ছে, সরাসরি এটা তো আর পড়ে না, একেবারে সরাসরি আমি জানতে পারছি, তার নলেজ স্কিল যেটাই জানছি সেটা সরাসরি। চমৎকার, ডিরেক্ট মানে সরাসরি, তাই না? আচ্ছা, যদি আপনার এটা জিজ্ঞেস করে, আপনি যদি সরাসরি এগুলো বলেন তাহলে উত্তর হবে না কিন্তু। হ্যাঁ, আপনাকে যদি বলা হয় ডিরেক্ট এভিডেন্স বলতে কি বোঝায়, আপনারা একটা জিনিস জানেন যে আপনাদের প্রশ্নের উপরে কিন্তু লেখা আছে যে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। তবে বলে দিছে যে ওই টার্মগুলো ইংরেজিতে লিখতে হবে, আপনি পুরোটা বাংলা লিখতে পারবেন। এখন এখানে আপনি ডিরেক্ট এভিডেন্সের ক্ষেত্রে কি লিখবেন দেখেন, ক্যান বি অবজার্ভ মানে যেটা অবজার্ভ করা যায়, যেটা পর্যবেক্ষণ করা যায়, ওইটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স। তাহলে আজকের পর থেকে যদি কখনো কেউ জিজ্ঞেস করে যে ডিরেক্ট এভিডেন্স, ওরাল কোশ্চেন কেন ডিরেক্ট এভিডেন্স, তখন আপনি কি বলবেন যে ওরাল কোশ্চেনটাকে অবজার্ভ করা যায়। একজন অ্যাসেসর ওরাল কোশ্চেন করলে সে অবজার্ভ করতে পারে। একজন অ্যাসেসর কোনো একজন ব্যক্তির ডেমনস্ট্রেশন দেখলে সে অবজার্ভ করতে পারে, যা অবজার্ভ করা যায় তাই ডিরেক্ট এভিডেন্স। তাইলে এই দেখেন সিএস হিট হচ্ছে, অবজার্ভ হচ্ছে, তার মানে আপনি সিভিএলএম পড়ে আসছেন, এটা বুঝবে। আপনারা জানেন যে আমি ওই যে গত 14 তারিখে না জানো, গত 13 তারিখে একটা অ্যাসেসমেন্ট হয়, ওখানে একজন মেধাবী শিক্ষার্থী যে বলতেছে আমার জীবনের সবচেয়ে ভালো পরীক্ষা হয়েছে, তার এই এমসিকিউ 10টা ম্যাচিংয়ে 5-এ 5, 15 পাইছে। এরপর সে আর একটা মার্কও পায় নাই। ওই যে ম্যাম পরীক্ষা নিতে আসছে, নাহিদা শিমু ম্যাম, পেন্সিল বক্সের মালিকের ওয়াইফ, ওনাকে 1 মার্কও দেয় নাই, নট ইয়েট। এখন সিভিএলএম কোড করতে হবে। এবার বলেন ইনডিরেক্ট এভিডেন্স বলতে কি বোঝায়? ইনডিরেক্ট এভিডেন্স হচ্ছে ক্যান্ডিডেটস ওয়ার্ক, অর্থাৎ ক্যান্ডিডেটের কাজই হচ্ছে কি ডিরেক্ট এভিডেন্স। ক্যান্ডিডেট দ্যাট ক্যান বি রিভিউড অর এক্সামিনেড বাই দ্য অ্যাসেসর। আপনি বলবেন যে ইনডিরেক্ট এভিডেন্স হচ্ছে যেটা ক্যান্ডিডেট নিজে করে এবং যেটার পরীক্ষা নেওয়া যায়, যেটার মূল্যায়ন করা যায়, এইভাবে বলে দিবেন। তাহলে ইনডিরেক্ট এভিডেন্স কি? ইনডিরেক্ট হচ্ছে এমন এভিডেন্স যেগুলো শিক্ষার্থীরা করে, যে এভিডেন্সের পরবর্তী সময়ে পরীক্ষা নেওয়া যায়, যেটা পরবর্তী সময়ে এক্সামিনেট করা যায় একজন অ্যাসেসরের দ্বারা, সেটা হচ্ছে ইনডিরেক্ট এভিডেন্স। তো বলতে পারে যে 5টা ইনডিরেক্ট এভিডেন্সের নাম বলেন, তখন আপনারা বলবেন যে ফিনিশ প্রোডাক্ট, ঠিক আছে, রিটেন। এখন বলেন তো ফিনিশ প্রোডাক্ট বলতে কি বোঝায়? কি বোরিং হয়ে যাচ্ছেন? বোরিং হলে কিন্তু খুব দ্রুত শেষ করে দিব তাইলে। না স্যার, মনোযোগ দিয়ে শুনতেছি স্যার। আচ্ছা, ফিনিশড প্রোডাক্ট বলতে কি বোঝায়? কম্পিটেন্ট অর নট ইয়েট কম্পিটেন্ট স্যার। নো। কেন ফিনিশ প্রোডাক্ট বলতে স্যার কম্পিটেন্ট? যে কাজটা শেষ ফিনিশ প্রোডাক্ট। ধরেন কিন্তু হ্যাঁ, বলেন। কাজটা শেষ হয়েছে, কিন্তু সেই কাজটার রেজাল্ট এখনো আমরা জানি না, কিন্তু কাজটা শেষ হয়েছে, এরকম। ধরেন আপনার পরীক্ষা আসলো যে আপনি 1 কাপ চা বানায় দেখান। এখন চা বানানোর পর একদম বানাইতে শেষ পর্যায়ে চাটা কিন্তু খাওয়ার উপযোগী হয়, তাই না? এই সময়টাকে, এটাকে বলা হয় ফিনিশ প্রোডাক্ট।
তো আপনি কি করলেন, এই যে এক কাপ চা বানায় অ্যাসেসরের সামনে নিয়ে আসছেন, স্যার দেখেন চা বানায় নিয়ে আসছি, তো এটাও কিন্তু ইনডিরেক্ট এভিডেন্স আপনি যদি এটা নেন। তারপর রিটেন কোশ্চেন, তারপর রিভিউ, প্রিভিয়াস ওয়ার্ক পারফরমেন্স অর্থাৎ পোর্টফোলিও, তারপর টেস্টোমোলিয়ান নিয়ে আসতে পারেন। টেস্টোমোলিয়ান কার কাছ থেকে আনতে পারবেন? ওই ধরেন আমি কুড়িগ্রাম টিটিসিতে সিবিটির ক্লাস করাইছি, সো ওইটা নিয়ে যদি আমি এনএসজিতে গিয়ে বলি দেখেন ভাই আমি ক্লাস করাইছি, আমার প্রমাণ আছে, আমি পারি ভাই, আমার সার্টিফিকেট দিয়ে দেন, সো দিয়ে দিবে, বুঝতে পারছেন? কিন্তু দিবে না কেন? সিবিটির যে ওই যে অ্যাসেসমেন্ট গাইড সিএস এর ভিতরে কিন্তু লেখা নাই, যে অ্যাসেসমেন্ট মেথডের মধ্যে কিন্তু লেখা নাই পোর্টফোলিও কাউন্ট করা হবে। যদি পোর্টফোলিও কাউন্ট করা হইতো, আমার মনে হয় বাংলাদেশে অ্যাসেসর শুধু ওই টাকা দিয়ে হয়ে যেত সবাই। আচ্ছা, এরপর তাহলে আমরা কি বুঝলাম বলেন তো? আমরা ডিরেক্ট এভিডেন্স, ইনডিরেক্ট এভিডেন্স সম্পর্কে জানলাম, আমরা কোন কোন সোর্স থেকে এভিডেন্স কালেক্ট করতে পারবো সেই চারটা সোর্সের নাম বললাম। এবার আসেন লার্নিং বা ট্রেনিং স্ট্র্যাটেজি। এবার একটু সহজে বুঝাই। ট্রেনিং স্ট্র্যাটেজি আমরা সাধারণত ট্রেনিং করি কোথায় কোথায় ট্রেনিং করি বলেন তো? স্যার ট্রেনিং করি হচ্ছে রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশনে। প্রতিষ্ঠানে চমৎকার। কোনো হতে পারে, ইন্ডাস্ট্রি হতে পারে, হ্যাঁ, প্রতিষ্ঠান। যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, যে কোনো প্রতিষ্ঠানও হতে পারে। তাহলে আমরা কি এটা দুই ভাগ করতে পারি না? একটা ভাগ হচ্ছে যে আমরা ধরতে পারি একটা হচ্ছে ট্রেনিং কোর্স, ট্রেনিং/কোর্স, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রি। আমরা ইন্ডাস্ট্রিতে শিখি, আরেকটা হচ্ছে ট্রেনিং সেন্টারে শিখি। সহজ না? সহজ হচ্ছে দুইটা বিষয়। ট্রেনিং স্ট্র্যাটেজি দুই প্রকার, একটা হচ্ছে ট্রেনিং সেন্টারে গিয়ে শিখি, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে গিয়ে শিখি। এখন আপনারা বলেন ইন্ডাস্ট্রিতে গিয়ে যেটা আমরা শিখি সেটা কি অন দ্য জব নাকি অফ দ্য জব? স্যার যদি আমার প্রতিষ্ঠানের বাইরে যে আমি কোনো কিছু শিখি সেটা অবশ্যই অফ দ্য জব। যদি আমার প্রতিষ্ঠান, হ্যাঁ সেটা অবশ্যই অন দ্য জব হবে। তো আমি আপনাকে এখন প্রশ্ন করলাম যে আমরা যদি ইন্ডাস্ট্রিতে গিয়ে শিখি, ইন্ডাস্ট্রি মানে কি? কোনো একটা কলকারখানায় গিয়ে যদি শিখি, তাহলে এটা কি অন দ্য জব না অফ দ্য জব? স্যার অফ দ্য জবই তো। অন দ্য জব হবে। প্রতিষ্ঠানের বাইরে গিয়ে শিখলে অন দ্য জব, আর প্রতিষ্ঠানে শিখলে অফ দ্য জব। আশা করি বুঝতে পারছেন। আউলেন না প্লিজ। মানে আপনি প্রতিষ্ঠানে যদি শিখেন, কোনো প্রত্যেকটা ট্রেনিং সেন্টার অফ দ্য জব। এখন শ্যামল স্যারের কাছে আমার প্রশ্ন, অ্যাপ্রেন্টিসশিপ, এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এইটা কি অন দ্য জবে হয় না অফ দ্য জবে হয়? এটা স্যার হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হচ্ছে অফ দ্য জবে স্যার। কেমনে অফ দ্য জব কিভাবে? অ্যাপ্রেন্টিসশিপ মানে কি বলেন? অ্যাপ্রেন্টিসশিপ মানে হচ্ছে ট্রেনিং আন্ডার সুপারভিশন। একজন সুপারভাইজারের আন্ডারে কাজ শিখবে, তাহলে সুপারভাইজার কি কোথায় থাকে? ট্রেনিং সেন্টারে সুপারভাইজার থাকে নাকি ইন্ডাস্ট্রিতে সুপারভাইজার থাকে? ও স্যার এটা অন দ্য জব হবে, ইন্ডাস্ট্রিতে থাকবে। তাহলে এইভাবে আউলাইলে হবে বলেন? আপনারা 27 তারিখে বসবেন, তার মানে আরও ইনহ্যান্স হইতে হবে। শুনেন, আমি আপনাদের সাথে প্রয়োজনে আবার 26 তারিখে বসবো, 25 তারিখে আবার বসবো। ওই দিন যেন আপনাদের এই উল্টাপাল্টা অ্যান্সার না দেখি। হ্যাঁ, এই অ্যাসেসররা কিন্তু আপনার এই দুই একটা প্রশ্নের কারণে দুর্বলতা মনে করে। তো একটা অ্যাসেসমেন্টের গল্প বলি আপনাদের সাথে, যে একজন কি করছে জানেন? একজন ওই যে অ্যাসেসরের সিগনেচারের জায়গায় উনি নিজে সিগনেচার করে দিছে। কইরা দিয়ে আবার সে বলে স্যার আমি তো সিগনেচার করে ফেলছি। তখন সে বলতেছে সে অ্যাসেসর হয় এটা প্রতিষ্ঠানে অহরহ হচ্ছে এখন। এই কি করে নতুন অ্যাসেসমেন্টে বসে, তো ওনারা মানে কি না জেনেই হুটহাট একদম ধরাধর সব অ্যাসেসরের জায়গায় নিজের নাম লিখে। এখন ধরেন আপনি সিবিটিএ লেভেল 4 এর কম্পিটেন্ট হইতে চাচ্ছেন, অ্যাসেসমেন্টে বসছেন, আপনি নিশ্চয়ই এভিডেন্স করছেন না? আপনিও যদি এই ভুলটা করেন তাহলে বলেন তো আপনি তো সেখানেই নট ইয়েট, রাইট? আপনার ওই অ্যাসেসর আপনি যত ভালোই লেখেন না কেন, আপনার সে মনে মনে ধরে নিবে যে এর নট ইয়েট করবো আমি। আপনারা যদি মনে মনে ভাবে যে এর আমি নট ইয়েট করবো, আপনি নট ইয়েটই, কম্পিটেন্ট হওয়ার সুযোগ নেই। সেই জন্য উল্টাপাল্টা করা যাবে না। স্যার এটা তো হচ্ছে অ্যাসেসরের এফেক্ট হলো, সে তো একটা এরর হলো স্যার, এক হর্ন ইফেক্ট ফেলালো স্যার। না না স্যার, কেন স্যার? আপনি একটু চিন্তা করেন তো, যেই ব্যক্তি এভিডেন্স, আপনি সিবিটিএতে এভিডেন্স শিখে আসছেন না? সো আপনি এভিডেন্সে ভাই আপনি নিজেই তো এভিডেন্স করলেন, কোথায় ট্রেনার সিগনেচার করবে, কোথায় অ্যাসেসর সিগনেচার করবে, এগুলো আপনি নিজে দেখে আসছেন না, করে আসছেন না, আপনি বানায় আসছেন না? সো আপনি যদি আইসেই যদি এখানে এটা করেন, তার মানে আপনার প্রতি আমার ধারণা এভাবেই চলে আসবে যে এ মনে হয় কিছুই পারে না। তা আমি আপনারা ঠিকই প্রশ্ন করবো, আপনি পারবেন না, মানে সব কিছু মিলে মানে ওই যে দর্শন বিচারী উল্টাপাল্টা হয়ে যাবে। যদিও আপনি যেটা বলেছেন এটাও হয় যে একজন মানুষ ভুল করতেই পারে, কিন্তু এটা করবেন না আপনারা।
এই ধরনের ভুল করবেন না। আপনারা যখন এটার 1 ঘন্টা সময় দেয় সেলফ অ্যাসেসমেন্ট নেওয়ার সময়, খুব সাবধানতার সাথে এই কাজটা করবেন। রেজিস্ট্রেশন নাম্বার কোনোভাবে রিপিট করবেন না। যদি কোনো ধরনের রিপিট না করেন, ওভার রাইটিং না করেন, দেখবেন যে আপনার প্রতি একটা ভালো ধারণা থাকবে তার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, খুব সহজ শব্দ আপনি অ্যাসেসরকে বলবেন না যে এটার মানে কি, এটার অর্থ কি। যখন আপনি এগুলো জিজ্ঞেস করবেন তখন আবার সে ধরে নেবে এইটার মানেই বুঝে না, কি ট্রেনার হবে, কি করবে, এ হচ্ছে বিষয়। বলে রাখি যে অ্যাসেসরদের সহানুভূতি ছাড়া বর্তমানে অ্যাসেসর হওয়া খুব কঠিন, বর্তমানে ট্রেনার হওয়া, পাস করা খুব কঠিন। কারণ ভাই আপনি বলেন, এই যে আমরা এতক্ষণ যা পড়লাম এগুলো সব আইন না ভাই, এগুলো সব রুলস না, মানে কোন কোন সোর্স থেকে আনি এটা কালকে ভুলে যাবেন আপনারা। আমাদের ভুলে যাওয়ার ফরগেটিং কার্ভসই তো হচ্ছে এটা, যে আমরা যদি একদিন পর আমরা 57% ভুলে যাই, 7 দিন পর প্রায় কত পার্সেন্ট যেন ভুলে যাই, 1 মাস পর তো ভুলেই যাই পুরাটা। তো কালকে 1 ঘন্টা 24 ঘন্টা যাওয়ার পর আপনারা ভুলে যাবেন। তো চাচ্ছি যে ভুলে যেন না যান, ওইভাবে একটু স্ট্রমিং করে আপনাদেরকে শিখাইতে। আচ্ছা, তাইলে আমরা এটা শিখালাম যে ট্রেনিং স্ট্র্যাটেজি। ট্রেনিং স্ট্র্যাটেজি কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রি ট্রেনিং, আর একটা হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল একটা ট্রেনিং কোর্স। ওকে, এরপর আমরা দেখব লোকেশন। আমাদের এই প্ল্যানটার মধ্যে লোকেশন অ্যাড করতে হবে। এরপর প্ল্যানের মধ্যে আমাদের ডিউরেশন অ্যাড করতে হবে, এবং ডিউরেশন আবার কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে শর্ট টার্ম প্রোগ্রাম, আর একটা হচ্ছে লং টার্ম প্রোগ্রাম। ডিউরেশন কয় প্রকার? 2 প্রকার, মনে রাখেন কিন্তু। তারপরে আপনার ওই সিএস এর ভিতরে, আপনার প্ল্যানের ভিতরে কস্ট লিখতে হবে। এইবার দেখেন, এইরকম একটা আপনারা এই যে টিভিএর টিচার ট্রেনার টেকনিক্যাল কম্পিটেন্সি ডেভেলপমেন্ট প্ল্যান 2012 বা 2026 এরকম একটা প্ল্যান করছিলেন, মনে আছে এভিডেন্সে? শ্যামল স্যার, আপনি তো এভিডেন্স আবার বসবেন। জি স্যার করছি স্যার, এই যে আমি মিউট করে এই কথা বলতাছি। আরে মিউট করে বললে তো হবে না আর কি, তাই না? আচ্ছা, একটু খেয়াল করেন তো, এরকম একটা প্ল্যান করছেন না আপনারা? তো এই প্ল্যানের ভিতরে আপনারা কি করছেন দেখেন, নাম অ্যাড করছেন, পজিশন অ্যাড করছেন, এজ অ্যাড করছেন, কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করছেন, এইটা করছেন, সেটা করছেন, ওকে ঠিক আছে, টাইম অ্যাড করছেন, তারপরে টাকা অ্যাড করছেন, কস্ট অ্যাড করছেন, টাইম অ্যাড করছেন, তারপরে এই যে স্ট্র্যাটেজি দেখেন তো, স্ট্র্যাটেজি কি? এই যে কোর্স আমি শিখালাম না একটা কোর্স, আর একটা হচ্ছে কি ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট, এটা হচ্ছে কোর্স। সো এখন আমার প্রশ্ন আপনাদের কাছে যে, আমি ধরেন এখানে আমি ইনস্টিটিউটের নাম লিখলাম না, তাহলে এটা কি আমার ভুল হইলো নাকি ঠিক আছে? উত্তর আমি দিয়ে দিই যে অবশ্যই, মানে এখানে আমার নামটা লিখতে হবে, এগুলো ফরম্যাটগুলো মেনটেন করে আমাকে এগুলো লিখতে হবে। সো এইটা হচ্ছে আমাদের সিভিএলএম এর অংশ। সো এখানে আর বোঝানোর কিছু নাই, এখানে জাস্ট আপনাকে শেষের পয়েন্টটা দেখেন, গেইন অ্যাপ্রুভ অন টেকনিক্যাল কম্পিটেন্সি ডেভেলপমেন্ট প্ল্যান। বলেন তো, এই যে আপনি ডেভেলপমেন্ট প্ল্যানটা করলেন, প্ল্যানটা কার কাছ থেকে আপনি অ্যাপ্রুভ নিতে পারবেন? কার কাছ থেকে বলেন তো? কি ব্যাপার, আপনারা কথা বলতেছেন না কেন? জি স্যার। নাহিদা আপু, আপনি কথা বলবেন। মুন্নি আপু, আপনি তো অনেক এক্সপার্ট, কথা বললেন যে আমরা এই যে ডেভেলপমেন্ট প্ল্যানটা করলাম, এই প্ল্যানটা কার কাছ থেকে আমরা অ্যাপ্রুভ করাইতে পারি? হ্যাঁ, প্রথমত হচ্ছে আমার মানে যার আন্ডারে কাজ করতেছি, মানে শিখছি, ট্রেনার, ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন, যেখান সুপারভাইজার। থেকে আমি হ্যাঁ, যেগুলো এই যে আমরা ওখানে সুপারভাইজার। পড়ে আসছি, সুপারভাইজার অথবা প্রিন্সিপাল, তাই না আপু? এই যে আমরা তো ওই যে সেলফ অ্যাসেসমেন্টের 4টা ধাপের একটা ধাপে কিন্তু পড়ে আসছিলাম। আমরা কার কাছ থেকে ডিসকাস করবো? এই দেখেন, সুপারভাইজার, প্রিন্সিপাল, ওনাদের কাছ থেকে করতে পারি। মাশাআল্লাহ, আপনারা খুব ভালো পারেন, এটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, এরপর আমরা দেখি কোথায় চলে আসলাম। এবার দেখেন, প্রিন্সিপাল, সরি পার্টিসিপেন্ট ইন টেকনিক্যাল কম্পিটেন্সি ডেভেলপমেন্ট ট্রেনিং অর ইনস্ট্রাকশন অ্যাটাচমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ আপনাকে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটাচ করতে হবে। এখন এইখানে আমরা এই যে অন দ্য জব, অফ দ্য জব পাইছি, দেখছেন? এই যে লিখছে অফ দ্য জব ট্রেনিং আর অন দ্য জব ট্রেনিং। অফ দ্য জব, অন দ্য জব যদি আপনি বুঝে থাকেন তাহলে তো ওকে, আর কিছু বলার নাই। এবার দেখেন প্রুভ কম্পিটেন্সি, এবার আপনাকে প্রুভ করতে হবে। প্রুভ মানে কি? প্রমাণ করতে হবে, তাই না? এটার মানে কি সেটা? প্রুফ এক জায়গায় দেখি, আরেক জায়গায় দেখি প্রুফ, অর্থাৎ যোগ্যতার প্রমাণ করুন। উপরে দেখলাম প্রুফ, আর এখানে হচ্ছে প্রুফ। আচ্ছা, তাহলে প্রুফ করবেন আপনি কিভাবে? প্রেজেন্ট এভিডেন্স টু ইন্ডাস্ট্রি স্পেশালিস্ট, অর্থাৎ আপনি কি করবেন, আপনি যা পারেন তার ওই এভিডেন্স দেখাবেন। কাকে? যে কোনো একজন স্পেশালিস্টকে, তাকে দেখাবেন। তারপর কি? টেকনিক্যাল কম্পিটেন্সি সার্টিফিকেশন, একটা টেকনিক্যাল কম্পিটেন্সি সার্টিফিকেশন করবেন। এখন আপনারা এভিডেন্সে দেখেন ভুল করছেন কি না।
এখানে আপনারা শেষের দিকে একটা সার্টিফিকেট অ্যাড করছিলেন। এই সার্টিফিকেটটা অবশ্যই আপনারা এই উপরে যেটা করছেন, উপরে যেটার উপর করছেন না, এটার উপরেই সার্টিফিকেটটা নেবেন। আমি আপনাদেরকে প্রথমে হয়তো ভুল বলেছিলাম যে সার্টিফিকেটটা নেওয়ার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমরা যেটা পাস করছি ওইটা সার্টিফিকেট না। এখানে আপনারা সার্টিফিকেট নেবেন, আপনি ওই যে কোনটা পাস করবেন মানে বলে সিদ্ধান্ত দিয়েছেন, কথা দিয়েছেন এই প্ল্যানের ভিতরে, ওই প্ল্যানের সার্টিফিকেটটা এখানে অ্যাড করবেন, মানে সার্টিফিকেটটা কেমন হইতে পারে ওই রকম আর কি। সো এই হচ্ছে আমাদের আজকের এই সিভিএলএম এর অংশ। এইবার একটু দেখেন কিছু প্রশ্নের আমরা উত্তর দিই। এই 1 নম্বর প্রশ্নের উত্তরটা দিবে আমাদের নাহিদা আপু। নাহিদা আপু প্লিজ একটু চেষ্টা করেন তো। হ্যালো, স্যার এটা হচ্ছে এই যে ন্যাশনাল এনটিভিকিউ। চমৎকার, এটা নেন। আচ্ছা শ্যামল স্যার এবার বলবেন এই 2 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে? হোয়াট আর দ্য মেইন সোর্স অফ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডকুমেন্ট। সিএস ডকুমেন্ট? বিটিবি থেকে পাই স্যার, হ্যাঁ এনএসডিএ থেকে, ইটিসি থেকে পাই, ফ্রেন্ডদের কাছ থেকে পাই, ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কাছ থেকে পাই, শেষ এনএসডিএ থেকে পাই। জি স্যার। এনএসডি এর পরীক্ষা বসে এনএসডি এর নাম না বললে আসলে এটা খারাপ দেখা যায়, তাই না? এই কারণে স্যার প্রথমে আমি এনএসডি বলছিলাম। আচ্ছা 3 নাম্বারটা বলবে মুন্নি আপু। টু স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি কি কি? দুইটা স্ট্র্যাটেজি। What are the two strategies for technical competency enhancement? Two strategy. অথবা স্যার নাই একটু জুম করা যাবে? Actually আমার হচ্ছে চোখে স্যার ট্রেনিং কোর্স আর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেসমেন্ট। এই তো মাশাআল্লাহ, দেখছেন নাহিদা আপু ফাটাই ফেলছে। আচ্ছা মুন্নি আপু একটু চোখে দেখলে একটু কম, একটু জুম করতে আমার হবে। একটু চোখে সমস্যা, আমি আচ্ছা, দেখতে আচ্ছা, মানে দেখতে পাচ্ছি না। আচ্ছা 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 জি, ঠিক আছে এবার। আচ্ছা এরপর দেখেন হু উইল অথরাইজ দ্য কম্পিটেন্সি, সরি হু উইল অথরাইজ, কে অথরাইজ হবে দ্য টেকনিক্যাল কম্পিটেন্সি এনহ্যান্স প্ল্যান। আচ্ছা এটার উত্তর কি হতে পারে শ্যামল স্যার একটু বলেন তো। জি স্যার, হু উইল অথরাইজ দ্য Authorize টেকনিক্যাল কম্পিটেন্সি এনহ্যান্স প্ল্যান। 4 নম্বরের উত্তরটা কি হবে? এটা তো আমারও খটকা লাগতেছে। অথরাইজ কারা কারা হবে? প্রিন্সিপাল হবে, সুপারভাইজার হবে, তাই না? এই দুইটা বলছিলাম কিন্তু একটু আগে। তো অথরাইজ তো ভাই আমিও হইতে পারি, তাই না? এখানে একটু ভুল হয়ে গেছে মনে হয়। আচ্ছা দেখি তো এটা বাংলা করে কি বোঝায়। প্রশ্ন না বুঝতে পারা অনেক বড় সমস্যা। হ্যাঁ বলবেন কে অনুমোদন করবেন? আচ্ছা অথরাইজ মানে অনুমোদন করা, তাহলে অনুমোদন করে কে? প্রিন্সিপাল এবং সুপারভাইজার। তাহলে এটা একটু বলেন তো। এই যে হোয়াট উইল দ্য লার্নিং স্ট্র্যাটেজি টু নিউ টেক ডিমান্ড? এটা হচ্ছে দুইটা স্যার, একটা হচ্ছে হলো লার্নিং স্ট্র্যাটেজি নিউ টেকনিক, একটা হচ্ছে স্যার ইন্ডাস্ট্রি। দেখেন আরেকটা ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট ইজ মোর হেল্পফুল। হ্যাঁ এখানে ওটা জানতে চাই না, মানে ওখানে গুরুত্বটা জানতে চাইছে। হ্যাঁ নিউ লার্নার টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিমান্ড। আচ্ছা তারপরে বলেছে যে এভিডেন্স কয় প্রকার, ঠিক আছে? হাউ ক্যান ইউ ক্লাসিফাই এভিডেন্স রিকোয়ার্ড ফর কম্পিটেন্সি? এভিডেন্স কয় প্রকার? 2 প্রকার, এগুলো বলেছে। এখন আপনাদের কাছে এই সিভিএলএমটা কি এখন মানে মনে হবে না অনেক সহজ মনে হয়েছে না আজকে? এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে পারবেন না অ্যান্সার করতে? জি স্যার পারবো স্যার, আরো ভালো লাগছে স্যার। ভালো লাগছে তাই না? তাহলে এখন আপনাদের কাজ হবে কি, কি ট্রিগার শিখালাম আজকে? ট্রিগার হচ্ছে কি সবচেয়ে কম পেজ যেটা সেটা শেষ করে ফেলবেন। তাহলে আমরা এই পেজটাও শেষ, এটা আজকের পর আর পড়তে হবে না আপনার, শেষ। তাহলে কয়টা হলো এখন? আর আমাদের সিভিএলএম আছে কয়টা? 10টা। 2টা বাদ দিয়ে দিলাম, 10টা আছে। তো আজকে রাতের মধ্যে আরেকটা শেষ করবেন। তারপর থাকবে আর 9 দিন, আপনারও 9 দিন থাকবে আর সিভিএলএমও থাকবে 9টা। সো 9 দিনে 9টা শেষ করবেন, এই হচ্ছে বিষয়। আচ্ছা এবার একটু আমরা দেখি আর কোনটা শেষ করা যায়। দেখেন এখানে লেখা আছে 36, এখানে লেখা আছে 51, এখানে লেখা আছে 84, 80, 57, 46, 43, 46, 71। তাহলে কোনটা 36-এ শেষ করে ফেলতে পারি আমরা, তাই না? পারি না?
একটু শেষ করে দিই আপনাদেরকে, জি যাতে স্যার। আপনাদের একটু সহজ হয়। হ্যাঁ, 1 ঘন্টা তো সময় যায় নাই, পরে বুঝে বুঝে পড়লে অনেক সহজ কিন্তু। আচ্ছা, চলে আসি আমরা এখানে। এইখানে আপনাদের সবার প্রথমে প্রশ্ন করবে যে হোয়াট ইজ ইনক্লুসিভিটি। ইনক্লুসিভিটি কি, এটা মুখস্থ রাখার জন্য কোন 4টা ওয়ার্ড লেটার মনে রাখতে বলছিলাম শ্যামল স্যার? স্যার যে মিটিং, র্যাম স্যার, রিকগনাইজিং, রিকগনাইজ, অ্যাকোমোডেটিং, মিটিং দ্য লার্নার। হ্যাঁ, খুব স্ট্রংলি অ্যান্সার করতে হবে। হ্যাঁ, তাহলে কি রিকগনাইজিং, অ্যাকোমোডেটিং অ্যান্ড মিটিং দ্য লার্নার। মিটিং দ্য লার্নিং টু অল লার্নার্স। চমৎকার, মিটিং দ্য লার্নার নিড বললেই হবে। আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, এবার এখানে বলবে, আপনাকে প্রশ্ন করবে অ্যান ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট। ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্টের মধ্যে কি হয়? যেমন ধরেন এই যে আজকে কি আমি কাউকে অসম্মান করছি? একটু বলেন, আজকে কি আমি কাউকে অসম্মান করছি, কাউকে কষ্ট দিছি? সবাইকে তো মোটিভেট করতেছি, তাই না? তাহলে এটা একটা কি ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট না? এরকম একটা আপনার পছন্দের একটা ক্লাসকে, একটা শ্রেণীকক্ষকে মনে করবেন, মনে রেখা আছে যেগুলো মাথায় আসে সেগুলো বলে দিবেন। দেখেন এখানে বলছে ভ্যালু অ্যান্ড রেসপেক্ট ডিফারেন্স, অর্থাৎ কী করা, ডিফারেন্স, সবাইকে কী করবা, ভ্যালু দেওয়া। তারপরে কি 2 নম্বরে আছে প্রমোটস লার্নিং, অর্থাৎ সবাইকে মোটিভেট করা। তারপর সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস কলিগস, লার্নার্স অ্যান্ড ক্লায়েন্ট এনকারেজ, অর্থাৎ সবাইকে এনকারেজ করা, উৎসাহিত করা। যেই ক্লাসে সবাই সম্মান করে, যে ক্লাসে সবাইকে মোটিভেট করা হয়, যেই ক্লাসে সবাইকে সাহায্য করে, যেই ক্লাসে সবাইকে কাজ করার অপরচুনিটিস দেওয়া হয়, ওই ক্লাসটা অবশ্যই কি ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্টের মধ্যে পড়ে। তাহলে এটা আপনার পড়া লাগবে না, এটা আপনি সহজে মনে রাখেন যে ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট বলতে কি বোঝায়, এটার মধ্যে কী কী থাকে। আপনি বলবেন যে ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্টের মধ্যে সবাইকে সম্মান করে, তাহলে এটার ইংরেজি কী হবে, রেসপেক্ট ফর আদার্স। তারপর আপনি কি বলবেন যে প্রমোট লার্নার্স, তারপর প্রোভাইড প্র্যাকটিস অপরচুনিটি। এইরকম করে 5-6টা বললেই হয়ে যাবে। এবার এখানে জিজ্ঞেস করবে হোয়াই প্র্যাকটিস ইনক্লুসিভিটি, আমরা কেন ইনক্লুসিভিটি প্র্যাকটিস করব, তার 3টা উত্তর। তাহলে পিপিই, এখানে বলবেন যে পিপিই। হ্যাঁ, প্রথমটা হচ্ছে প্রিপেয়ার, পরেরটা হচ্ছে প্রোভাইড, পরেরটা হচ্ছে এনশিওর। আচ্ছা, তাহলে এখানে এই পিপিই দ্বারা কি বোঝায়, প্রোভাইড মানে কি প্রোভাইড করবেন। ইনক্লুসিভ প্র্যাকটিস করলে কি সুবিধা হবে, আমরা কি প্রোভাইড করতে পারবো, আমরা দক্ষ কর্মী প্রোভাইড করতে পারবো। 1 নম্বর হচ্ছে প্রোভাইড। 2 নম্বরে হচ্ছে কি, প্রথমটা হচ্ছে কি প্রিপেয়ার, প্রথমে হচ্ছে কি আমরা দক্ষ কর্মী প্রস্তুত করতে পারবো। 2 নম্বরে প্রোভাইড, ওই প্রস্তুত যা করছি তারই আমি প্রোভাইড করে দিতে পারবো। তারপর আমি কি করতে পারবো, এই ক্লায়েন্টের যা নিড আছে ওইটা আমি এনশিওর করতে পারবো। তাহলে একটু বলেন তো যে ইনক্লুসিভিটি কেন প্র্যাকটিস করবো, এর 3টা কারণ কি কি, একটু সহজে বলেন যে কেউ। প্রিপেয়ার দ্য লার্নার, ওকে, আর প্রোভাইড, আর হচ্ছে ইনশিওর দ্য ক্লায়েন্ট। আচ্ছা, প্রোভাইড, কি প্রোভাইড করবেন? প্রথমে কি প্রিপেয়ার লার্নার প্রিপেয়ার করলেন। 2 নম্বরে কি প্রোভাইড করবেন, কি প্রোভাইড করবেন, কোয়ালিটি সার্ভিস বলা যায় না, কোয়ালিটি সার্ভিস। তাহলে এনশিওর করবেন, কি এনশিওর করবেন, ক্লায়েন্ট নিড। তাহলে এবার একটু বলেন, তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে ইনক্লুসিভিটি কি, ইনক্লুসিভিটি হচ্ছে র্যাম, উত্তর শেষ। ইনক্লুসিভ এনভায়রনমেন্ট বলতে কি বোঝায়, যেখানে সবাই সম্মান করে, যেখানে টিচার সবাইকে মোটিভেট করে, সবাইকে সাহায্য করে, প্র্যাকটিস করার সবাই সুযোগ পায়, এটা হচ্ছে ইনক্লুসিভ এনভায়রনমেন্ট। তাহলে আমরা কেন ইনক্লুসিভিটি প্র্যাকটিস করব, তার কারণ হচ্ছে 3টা। কি কি, পিপিই, তার মানে প্রিপেয়ার, প্রোভাইড, এনশিওর, উত্তর শেষ। মাশাআল্লাহ। এবার চলে আসেন, এবার আমরা চলে আসবো যে হাউ প্র্যাকটিস ইনক্লুসিভিটি, আমরা কিভাবে ইনক্লুসিভিটি প্র্যাকটিস করব। আমরা ইনক্লুসিভিটি প্র্যাকটিস করতে হলে সবার আগে জানতে হবে কার কোথায় সমস্যা, কে কম শুনে, কে চোখে কম দেখে, কার বসতে অসুবিধা হচ্ছে। তার মানে 1 নাম্বার হচ্ছে কি, আমরা কি করব, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ফাইন্ড আউট করব। তারপর দেখেন ইন্টিগ্রেটিং দ্য প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি ইনটু ওয়ার্ক প্রসিডিওর্স, অর্থাৎ ইনক্লুসিভিটি মেনটেন করবেন আপনি ক্লাসের মধ্যে, সবাইকে অন্তর্ভুক্ত করবেন। ঠিক আছে, আমরা কিভাবে করব, ইনক্লুসিভিটি প্র্যাকটিস কীভাবে করব, ভাত কীভাবে খাবো, যেমনি ভাত খায় এমনি ভাত খায়, তাই না? উত্তর তো এরকম চলে আসে না, যে যদি প্রশ্ন করি আপনি শরবত কীভাবে খাবেন, শরবত যেভাবে খায় ওইভাবেই শরবত খায়। সো এইটা উত্তরটা প্রায় একরকম, যে আপনি কীভাবে ইনক্লুসিভিটি প্র্যাকটিস করবেন। তো এটা একটু গোছায় পয়েন্ট আকারে লিখবেন। প্রথমে কার কী দরকার এটা খুঁজে বের করবো, ওই রিকগনিশন, ওই ইনক্লুসিভিটি সংজ্ঞাটারে আপনি আবার মিলান। প্রথমে কি রিকগনাইজ করবেন, সবাইকে ইনক্লুসিভিটি মেনটেন করে অ্যাকোমোডেট করব। তারপর আমি কি করব, কার কি দরকার আছে তা খুঁজে বের করবো। ওইগুলাই মানে যে লাউ ওই কদুই এখানে বলে দিছে। তো আপনারা চেষ্টা করবেন এখান থেকে 4টার যে কোনো পয়েন্টগুলো, যে কোনো 3টা পয়েন্ট মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা,
এবার উপরে যে আমরা শিখালাম যে কীভাবে প্র্যাকটিস করবেন ইনক্লুসিভিটি, সবার প্রথমে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স জানা লাগবে। এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মনে রাখার জন্য একটা শব্দ ব্যবহার করবেন, সেটা হচ্ছে কি লাগাস ফিম। লাগাস, PIM, মনে থাকবে। এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসগুলো কী কী যদি জিজ্ঞেস করে আপনি সাথে সাথে মাথায় আনবেন লাগাস ফিম। লাগাস ফিম মানে কি দেখেন, লার্নিং ডিফিকাল্টিস, এ মানে এজ ডিফিকাল্টিস, যে মানে জেন্ডার ডিফিকাল্টিস, এ মানে এজ ডিফিকাল্টিস। আচ্ছা, এই এ মানে হচ্ছে লাগাস ফিম। আচ্ছা, এই এল দ্বারা বোঝানো হচ্ছে লার্নিং ডিফিকাল্টিস, এ দ্বারা বোঝানো ওটা হচ্ছে কি জি এইজ নাকি স্যার? বয়স। আচ্ছা, জি দ্বারা জেন্ডার বোঝানো হয়েছে, এ দ্বারা এজ বোঝানো হয়েছে, এস দ্বারা সোশিও ইকোনমিক বোঝানো হয়েছে, পি দ্বারা এই যে ফিজিক্যাল ইম্পেরিমেন্টস এটা বোঝানো হয়েছে, আই দ্বারা ইন্টেলেকচুয়াল ইম্পেরিমেন্টস বোঝানো হয়েছে, এই এম দ্বারা বোঝানো হয়েছে মেডিকেল কন্ডিশন। ঠিক আছে, তাহলে এই এটা কাটা, বুঝছেন? মনে রাখবেন কি লাগাস পিম, এই যে LGAS লাগাস, PIM, সহজ মনে হচ্ছে কি এখন আমার এই টেকনিকটা? লাগাস পিম মনে রাখবেন। তাহলে এল দ্বারা বোঝায় কি লার্নিং ডিফিকাল্টিস, এ দ্বারা বোঝায় জেন্ডার ডিফিকাল্টিস, এই জি দ্বারা বোঝায় জেন্ডার ডিফিকাল্টিস, এ দ্বারা বোঝায় এজ ডিফিকাল্টিস, এস দ্বারা বোঝায় সোশিও ইকোনমিক, আর পি দ্বারা বোঝায় এই সাইকোলজিক্যাল, পি দ্বারা বোঝায় সাইকোলজিক্যাল, আর আই দ্বারা বোঝায় ইন্টেলেকচুয়াল ইম্পেরিমেন্টস, আর এম দ্বারা বোঝায় মেডিকেল কন্ডিশন। বলেন তো এটা কি একটু সহজ হয়েছে না? অনেক অনেক পড়াচ্ছে, একটু সহজ মনে হচ্ছে না? জি স্যার। তাহলে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসগুলো কি মনে আসলে কি বল শুনেন, আপনার কিন্তু সবগুলো লিখতে দিবে না, আমরা তো সবগুলোই টেকনিকে শিখে ফেলছি, তাই না? লাগাস ফিম, LGAS লাগাস, PIM ফিম। আচ্ছা, এবার আসেন যে এইখানে আমরা কি শিখব, দেখেন পার্টিকুলার নিডস। পার্টিকুলার নিড মানে কি? ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস, এটা বললেই আপনি বুঝে যাবেন এক গুচ্ছ মানুষকে বোঝাচ্ছে। যেমন মহিলা জাতি, দেখেন ওমেন ওয়ার আন্ডার প্রিভিলাইজড। তারপর এখানে বলছে কি পিপল হু উইথ লো লিটারেসি, পিপল উইথ ডিসএবিলিটি, রুরাল অ্যান্ড রিমোট লার্নার্স, ইউথস অ্যাট রিস্ক, অর্থাৎ যুবকরা। তাহলে আমরা এখানে কি পাইছি? ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস মানে কাদের এক্সট্রা পার্টিকুলারই সহায়তা প্রয়োজন, কাদের? মহিলাদের, যাদের লো লিটারেসি আছে, নিউমার্সি আছে, যাদের সাক্ষরতার হার কম, জ্ঞান বুদ্ধি কম, তাদের কি আছে? তাদের পার্টিকুলার নিড আছে। যাদের ডিসেবিলিটি তাদের পার্টিকুলার নিড আছে। রুরাল অ্যান্ড রিমোট লার্নার যারা গ্রামের, তাদের পার্টিকুলার নিড আছে। সো এইটা মনে রাখার একটা টেকনিক আছে, টেকনিকটা আপনি ক্লাসের শেষের দিকে বলবো, একটু দেখেন, খেয়াল করেন। এবার প্রোভাইডিং সাপোর্ট ফর স্পেশাল নিডস, এবং প্রোভাইডিং সাপোর্ট ফর স্পেশাল নিডস বলতে কী কী বোঝায়? আপনি বলবেন যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যাডজাস্ট, তারপর দেখেন অ্যাডজাস্টমেন্ট টু দ্য লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিস, OSH occupational safety and health issues to be addressed, language and sequence and literacy and numeracy issue। অর্থাৎ আপনি কি করবেন? সবাইকে সহযোগিতা করবেন। এখন কিসে সহযোগিতা করবেন? ওই লাগাস ফিম, ওই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সে যা যা সমস্যা ওইগুলো এখানে বসায় দিবেন। দেখেন ওখানে বলছে আপনি কি করবেন? ফিজিক্যাল অ্যাডজাস্টমেন্ট করে দিবেন, আপনি ইস্যু অ্যাড্রেস করবেন, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এগুলো নিয়ে কাজ করবেন। আচ্ছা বিষয়, এবার দেখেন ডিফারেন্ট পারসিপশন। বলেন তো পারসিপশন বলতে কি বোঝায়? দৃষ্টিভঙ্গি। তাহলে দেখুন ওই যে আমার দৃষ্টিভঙ্গি একরকম হইতে পারে। এখন ধরেন আমি একজন শিক্ষক হিসাবে ক্লাসে আসলাম, আসার পর আমার দৃষ্টিভঙ্গি যদি এমন হয় যে 10 জন তো আসছে, 10 জনের মধ্যে এই 2 জন মনে অনেক ভালো পারে, এই 2 জনের মনে হয় সবগুলো জানে। এখন আমি যদি সারাক্ষণ এটা নিয়ে টেনশন করি, তাহলে ভাই আমি শিখাইতে পারবো না। কারণ আমার কাছে মনে হবে যে আমি যা শিখাচ্ছি তা মনে হয় এরা পারে। আমরা একজন ট্রেনার হিসেবে আমরা যখন শিখাবো, তখন আমি মনে করবো সবাই কি জানে না আর কি। আমার এখানে স্যার আছে, আল্লাহু আকবার, উল্টাপাল্টা বলতে চাইছিলাম। আচ্ছা, মানে আমি যেখানে ক্লাস করাবো সেখানে আপনার মন বুঝতে হবে যে এখানে যা আছে সবাই আপনার চেয়ে এই বিষয়ে কম জানে। এখন আপনি যদি মনে করেন যে এই মনে বেশি জানে, তাহলে ভাই আপনি ক্লাস করায় মজা পাবেন না, পারসিপশনটা করা যাবে না। এখানে এটাই বোঝানো হয়েছে। তাহলে পারসিপশন আবার কয় প্রকার? পারসিপশন 2 প্রকার। একটা হচ্ছে সেলফ পারসিপশন, অর্থাৎ আমাদেরকে সেলফ পারসিপশনটা দূর করতে হবে, নিজের যে পারসিপশনটা, এই পারসিপশনটা দূর করতে হবে। এবার দেখেন লার্নার নিড অ্যান্ড রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট বলতে কি বোঝায় সেইটা আমি আপনাদেরকে এগুলো একটু বোঝাবো। এখানে অনেক বড় কঠিন পড়া, এগুলো পড়তে হবে না, আমি একটু দেখাই দেবো সহজে। দেখেন, তারপর দেখেন
কিভাবে আপনারা ইনক্লুসিভিটি প্র্যাকটিস করবেন কিভাবে, ইনক্লুসিভিটি প্র্যাকটিস করবেন কিভাবে, এই শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে করবেন। আচ্ছা, এই সিভিএলএমটা একটু কঠিন করে করা এখানে, হ্যাঁ, আমি এটা সহজ ভার্সনটা একটু আপনাদের সাথে উপস্থাপন করবো একটু পর। গ্রাউন্ড রুলস বলতে কি বোঝায়? গ্রাউন্ড রুলস বলতে বোঝায় একটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট নিয়ম আছে, এই নিয়মগুলোকে মানতে হবে। বি রেসপেক্টফুল, বি কনফিডেন্সিয়াল, বি ওপেন অ্যান্ড অনেস্ট, বি নন জাজমেন্টাল, বি সেন্সিটিভ, বি অ্যাকসেপ্টিং, এগুলো আর কি, হ্যাঁ। এনকারেজ অনগোয়িং ট্রেনিং, অর্থাৎ সবাইকেও সহযোগিতা করতে হবে। আচ্ছা দেখেন, পুরো সিভিএলএমটা আমি শেষ করে ফেলছি, টেনে টেনে, হ্যাঁ। আচ্ছা, আর কিছু আছে কিনা দেখি। এবার দেখেন শেষে বলছে কি, ডিফারেন্ট পারসিপশন নিয়ে আমাদেরকে এখানে আবার শিখাইছে। আচ্ছা, এখানে বলছে আইডেন্টিফাই অ্যান্ড অ্যাসেসিং সাপোর্ট সার্ভিস। আচ্ছা, সাপোর্ট সার্ভিস কারা কারা, আমাদেরকে কারা সাপোর্ট করে? ফ্যামিলি মেম্বাররা সাপোর্ট করে, সরকার সাপোর্ট করে, আমাদের কলিগরা সাপোর্ট করে, আমাদের ইন্টারপ্রেটার সাপোর্ট করে, আমাদের নোট টেকার, আমাদের গাড়ি চালক আমাদেরকে সাপোর্ট করে, এই হচ্ছে বিষয়। তারপর দেখেন এখানে বলছে যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট সাপোর্ট নিডস, এটা উপর একবার পড়ে আসছে, এবার এখানেও এটা দেওয়া হয়েছে। ফিজিক্যাল এনভায়রনমেন্ট সাপোর্ট নিডস আমরা কি করতে পারি? আমরা মডিফিকেশন টু দ্য লেইং, হ্যাঁ, লেআউট অফ প্রিজম, অর্থাৎ একজন শিক্ষার্থী কি করবে? দোতলায় উঠবে, দোতলায় উঠতে হইলে তার পা ভাঙা, সে হুইল চেয়ারে করে উঠবে। এখন আপনার এখানে হুইল চেয়ার চালানোর মতো যদি কোনো কিছু না থাকে, লিফট না থাকে, তাহলে কি আপনি এখানে পড়তে পারবেন না। সো এই ক্ষেত্রে এগুলো সেট আপ করতে হবে। পুরোটা আমি এটা শেষ করে দিলাম, হ্যাঁ। আমি আপনাদেরকে আমার একটা সুন্দর উপস্থাপন করি, ওইটা দেখলে আরও সহজ হয়ে যাবে, এই জন্যই টিনারের কাছে আসা আর কি, হ্যাঁ। আচ্ছা দেখেন, আমরা এখন এটা কয় নাম্বার সিভিএলএম পড়তেছি? 2 নম্বর সিভিএলএম পড়তেছি, তাই না? 2 নম্বর সিভিএলএমের মধ্যে এইটা একটু দেখেন, এটা পড়লে আপনার খুব সহজ হয়ে যাবে। দেখেন, এই যে ইনক্লুসিভিটি মানে কি, এই যে ইনক্লুসিভিটি মানে কি, এটা বুঝতে হলে আপনি র্যাম শব্দটা মনে রাখবেন। ইনক্লুসিভিটি মানে কি দেখেন, হ্যাঁ, মিনস রিকগনাইজিং, অ্যাকোমোডেটিং অ্যান্ড মিটিং দ্য লার্নার নিডস অফ অল লার্নার। শেষ। আমরা কেন ইনক্লুসিভিটি প্র্যাকটিস করব? কেন? প্রিপেয়ার, প্রোভাইড, এনশিওর। শেষ। তারপরে আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসগুলো কি দেখেন, লাগাস পিম দেখছেন? আচ্ছা, পিম এম দুইটা, একটা হচ্ছে মোবিলিটি, শেষের একটা রয়ে গেছে কি মোবিলিটি। লাগাস পিম শব্দটা মনে রাখলে এটা চলে আসবে। তারপর প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি, আমরা ইনক্লুসিভিটি করবো না, ইনক্লুসিভিটি করার প্রিন্সিপাল আছে, সেটা কি? লাইফ ক্যাম্প। প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি মনে রাখবেন কীভাবে? লাইফ ক্যাম্প দ্বারা। তাহলে লাইফের এল দ্বারা বোঝায় লার্নার সেন্টার, আই দ্বারা বোঝায় ইন্ডিপেন্ডেন্স ফোস্টার, অর্থাৎ কী করবেন? লার্নিং সেন্টার পড়াইতে হবে, এটা হচ্ছে প্রিন্সিপাল। ইনক্লুসিভিটি মানে কি? সবাইকে অন্তর্ভুক্ত করতে চাইলে ভাই আপনি একা একা টিচার হিসাবে শুধু চিল্লাইলেই হবে না, মানে কী করতে হবে? লার্নার সেন্টার, শিক্ষার্থী যেন বুঝে ওইভাবে চিল্লাইতে হবে। ইন্ডিপেন্ডেন্স পোস্টার, অর্থাৎ সবাইকে কী করবেন? উৎসাহিত করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনভাবে কাজ করার হবে। তারপর দেখেন ফেয়ার অ্যান্ড ইকুয়াল অপরচুনিটি, তাহলে এখানে কিছু লাইফ, তাহলে এল দ্বারা বোঝায় লার্নিং সেন্টার, লার্নার সেন্টার, আই দ্বারা বোঝায় ইন্ডিপেন্ডেন্স, এফ দ্বারা বোঝায় ফেয়ার, আর ই দ্বারা বোঝায় এক্সপেরিমেন্টাল লার্নিং। আর ক্যাম্পের এই সি দ্বারা বোঝায় কোঅপারেটিভ অ্যাপ্রোচ, আর এ দ্বারা বোঝায় অ্যাকনলেজিং স্ট্র্যাটেজিস, আর এম দ্বারা বোঝায় মোটিভেট, আর পি দ্বারা বোঝায় প্রসিডিউরস। বলেন তো একটু, এই ওখানে অনেক কঠিন করে লেখা না? এটা একটু সহজ না? এটা একটু স্ক্রিনশট রাখতে পারেন, বা আমি এটা দিয়ে দিব আপনারা যদি চান। আচ্ছা, তারপর দেখেন এই যে লার্নার নিডস অ্যান্ড স্পেশাল গ্রুপ, অর্থাৎ স্পেশাল গ্রুপকে এটা মনে রাখার জন্য কি লিখবেন? ওয়াইড আর। ওয়াইড মানে কি? ওমেন, ইল অর্থাৎ ডিজেবল পারসন, এই যে ওয়াইল্ড। ডাব্লিউ মানে ওমেন, আই মানে ইল হেলথ, আর এল মানে হচ্ছে লো লিটারেসি নিউমারেসি, আর ডি মানে ডিসেবিলিটি। ঠিক আছে, আর মানে হচ্ছে রুরাল লার্নার। দেখছেন, তার মানে স্পেশাল নিড মনে রাখার জন্য আমরা শব্দটা মনে রাখবো কি? ওয়াইড আর। আর আমরা প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি মনে রাখার জন্য শব্দ মনে রাখবো কি? লাইফ ক্যাম্প। আর আমরা ইন্ডিভিজুয়াল লার্নার মনে রাখার জন্য লাগাস পিম। আচ্ছা, এবার আসেন আমরা ওই তিন নম্বর। এইভাবে শর্ট করে দিলেও তো কোনো সমস্যা নাই নাকি? কেন সমস্যা হবে ভাই? আপনি ওনারা বলবেন, ওরালে জিজ্ঞেস করবে, আপনি তো ব্যাখ্যা করতে পারবেন না। আর এখানে শর্টের কি আছে বলেন তো? আপনি লাগাস পিমে তো পড়ে আসছেন ওমেন, তাই না? ওমেন, আন্ডার প্রিভিলাইজ, ইল হেলথ, মানে এগুলো উঠালে তার মানে ওই সিএসই তো কোড হচ্ছে। সিএসের বাইরে থেকে আসছে বলেন তো? এই যে সিএসের ভিতরে আমরা এই যে যুবকদেরকে পাইছি না, যুবকদেরকে পাইছিলাম, ডিসেবিলিটি পাইছিলাম, এগুলো পাইছিলাম। তো এখানে আপনারা শর্ট করে দিলে কি হয়েছে? অসুবিধা নাই তো? আরে ভাই, শর্ট করেই তো মনে আসে না, অ্যাসেসমেন্টের দিন শর্টগুলোই তো মনে আসে না। ওরা তো চায় যে শুধু কিওয়ার্ড হিট করছেন কিনা আপনি, এখানে তো সবগুলোই কিওয়ার্ড, সব কিওয়ার্ড না। ওরা দেখতে চায় যে আপনি কিওয়ার্ড হিট করতে পারেন। সব অ্যাসেসরে সবসময় বলে যে কিওয়ার্ড হিট করো। আচ্ছা, এখানে আমরা শিখছি কোড লেউইন্স চেঞ্জ মডেল। কোড লেউইন্স চেঞ্জ মডেল সম্পর্কে সিবিটির এই সেক্টরে এসে কখনো শুনছিলেন? এটা 2 নম্বর সিভিএলএম আছে কিন্তু।
অর্থাৎ আপনি কোনো একজন শিক্ষার্থীকে চেঞ্জ করতে চাচ্ছেন, কোনো একজন শিক্ষার্থীর জীবনযাত্রাকে আপনি পাল্টাইতে চাচ্ছেন, তাহলে কিভাবে পাল্টায়? শিক্ষার্থী প্রথমে ছাড়ে, পুরনো অভ্যাসটা ছাড়ে, পরে নিজেকে নিজে চেঞ্জ করে, পরে নতুনটাকে ধরে। তার মানে এখানে আনফ্রিজ, মুভ, পরে হচ্ছে ফ্রিজ। অর্থাৎ এই যে লেউইন্স চেঞ্জ মডেল, আপনাকে ডিরেক্ট ভাইভাতেও জিজ্ঞেস করে বলবে যে লেউইন্স চেঞ্জ মডেলটা কি বলো, তখন আপনি বলবেন স্যার এটা হচ্ছে আনফ্রিজ, তারপরে মুভ, তারপরে ফ্রিজ। তাহলে বলবে যে আনফ্রিজে কী হয়, তখন আপনি বলবেন যে একটা শিক্ষার্থী তার বদ অভ্যাস ছেড়ে দেয়। মুভে কী হয়, সে এটাকে আস্তে আস্তে কী করে, পরিবর্তন করে। আর ফ্রিজে কী করে, সে নতুন একটা অভ্যাস ধরে, ভালো অভ্যাস ধরে। তো মনে থাকবে এই লেউইন্স চেঞ্জ মডেল, মনে থাকবে। এবার আসেন, জি স্যার। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট বলতে কি বোঝেন? এখন আপনারা বলবেন যে স্যার যার যতটুকু দরকার, যার মাথা ব্যথা তার একটু মলমাইনা দেওয়া, স্যার যে চোখে দেখে না তার একটা চশমার ব্যবস্থা করে দেওয়া, এগুলো হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। কিন্তু আপনি এইভাবে মনে রাখেন, দেখবেন যে আপনি আরও বেশি খাতা লিখতে পারবেন। আপনি যদি এইভাবে মনে রাখতে পারেন, এটা কি লিখবেন, ফাস্ট পার। আচ্ছা, ফাস্ট পার মনে রাখলে কী হবে, ফ্লেক্সিবল শিডিউলিং। অর্থাৎ রিজনেবল অ্যাডজাস্টমেন্ট মানে কি, ফ্লেক্সিবল শিডিউল দিবেন। অর্থাৎ আপনি একটা ক্লাস নিতেছেন, সেই ক্লাসে আপনি বললেন যে 9টা বাজে ক্লাস, ওখানে 2-3জন শিক্ষার্থী রিকোয়েস্ট করলো যে স্যার 9টা দিয়েন না, স্যার 9:15 দেন স্যার। এই যে আপনি তাদেরকে একটা ফ্লেক্সিবিলিটি দিলেন শিডিউলের ক্ষেত্রে, এটা রিজনেবল অ্যাডজাস্টমেন্টের মধ্যে পড়ে, এটা আপনি দিতে পারবেন। তারপর দেখেন অ্যাডাপটিভ টেকনোলজি মানে কি, ওই টেকনোলজি ধরেন গুল্লি বানাইছে ওই যে এইভাবে ধইরা চালানোর জন্য, কিন্তু আমার ডান হাতের এই 2 আঙ্গুলি নাই, তাহলে আমি গুল্লি চালাবো কেমনে? তাহলে আমার জন্য নতুন এক ধরনের গুল্লি বের করা। অর্থাৎ আপনি যে ট্রেনিং সেন্টারে শিখাবেন, এদের কি মানে যে মাউস ধরতে পারে না তারই অন্য কোনো পদ্ধতি ব্যবহার করেন, কোনো একটা নতুন টেকনোলজি নিয়ে আসেন। সো এটা মনে রাখবেন যে ফাস্ট পার, তাহলে ফাস্ট পি দ্বারা বোঝায় ফ্লেক্সিবল শিডিউলিং, এ দ্বারা বোঝায় অ্যাডাপটিভ টেকনোলজি, এস দ্বারা বোঝায় সাপোর্ট সার্ভিস, টি দ্বারা বোঝায় টাইম বাউন্ড। অর্থাৎ এই যে আপনি তারা এক্সট্রা টাইম দিতে পারেন। ঠিক আছে, এই যে একজন শিক্ষার্থী একজন অ্যাসেসমেন্টে বইসা সে লিখতে পারতেছে না, তার হাত কাঁপে, তাহলে আপনি তারে 1 ঘন্টার বেশি সময় দিতে পারবেন। এটা তার জন্য রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। এখন রিজনেবল অ্যাডজাস্টমেন্ট সবার জন্য হয় না, কিন্তু রিজনেবল অ্যাডজাস্টমেন্ট যার দরকার তার জন্য হয়। আর এই পার দ্বারা বোঝায় ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যাডজাস্টমেন্ট, অডিও ভিজুয়াল ফরম্যাটস, অর্থাৎ যে ব্যক্তি শুনে না তারা চোখে দেখান। আর আর দ্বারা বোঝায় রিভাইজিং অ্যাসেসমেন্ট টুলস। এটা দরকার নাই শেষেরটা, কিন্তু এগুলো মনে রাখবেন। তাহলে আমি আপনাদেরকে একটু সহজে বলি, আমরা সবাই বুঝি কিন্তু রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কী এটা বুঝি, কিন্তু অ্যাটলিস্ট সিএস থেকে কয়েকটা শব্দ আমরা কোড করতে পারি না, এই জন্য নট ইয়েট দিয়ে দেয়। সো মনে রাখবেন ফাস্ট পার। আচ্ছা, এবার আপনাদেরকে আমি একটু জিজ্ঞেস করি, বলেন তো লাইফ ক্যাম্প এটা কিসের ট্রিক্স, নেমোনিক কিসের, লাইফ ক্যাম্পটা কিসের? লাইফ ক্যাম্পটা কিসের বলেন তো? স্যার এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইনক্লুসিভ লার্নিং। ইনক্লুসিভিটি, মাশাআল্লাহ আপনি ভালো করে ধরে ফেলছেন। আচ্ছা, এবার জিজ্ঞেস করুন ওয়াইড আর, WID, ওয়াইড আর এটা কিসের? পার্টিকুলার নিড। এটা পার্টিকুলার নিড। তারপর আরেকটা শিখাইছিলাম যে লাগাসপিম, AS, এটা স্যার বিল্ডিং ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। মাশাআল্লাহ। তারপর আরেকটা শিখাইছিলাম রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কি হবে, ফাস্ট পার। তাহলে PAR। এখন আমি আপনাদেরকে একটু লড়াই, হ্যাঁ। আচ্ছা, এবার বলেন এই এস দ্বারা কি বোঝায়, এই লাগাসের এস দ্বারা কি বোঝায়? সাইকোসোশিয়াল। আর এল দ্বারা কি বোঝায়? সোশ্যাল ইকোনমিক। হ্যাঁ, সোশিও ইকোনমিক। সংস্কার। এই এল দ্বারা বোঝায় লিটারেসি, নিউমেরাসি, লার্নিং ডিফিকাল্টিস। আর এ দ্বারা বোঝায় জেন্ডার। এ দ্বারা বোঝায় এজ। PIMM। তাহলে পি দ্বারা সাইকোলজিক্যাল, আই দ্বারা ইন্টেলেকচুয়াল, এম দ্বারা মেডিকেল ডকুমেন্ট, আর শেষের এম দ্বারা মোবিলিটি। আর এই যে পারটা বলেন তো, পি দ্বারা কি বোঝায়? ফিজিক্যাল এনভায়রনমেন্ট। এ দ্বারা অডিও ভিজুয়াল ফরম্যাট, আর আর দ্বারা রিভাইজিং অ্যাসেসমেন্ট টুল। এই শেষেটা মনে না থাকলেও উপরে 4টা একদম 100% মনে রাখতে হবে। ফ্লেক্সিবল শিডিউল, অ্যাডাপটিভ টেকনোলজি, সাপোর্ট সার্ভিস, টাইম বাউন্ড। ওকে, তারপরে আসেন শেষ। এই যে তাহলে বলেন তো এখন কি একটু সহজ হচ্ছে না? আজকে 2টা শেষ করে দিছি। সো এইভাবে যদি আপনারা শেষ করেন, সত্যিকার অর্থে বলেন তো আপনাদেরকে কেউ নট এড করাতে পারে? কয়েকবার পরীক্ষায় বসতে হয়। কাকুলি আপু, আসসালামু আলাইকুম।
কাকুলি ম্যাম আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন আসসালাম। স্যার? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ঢাকার মানুষদের তো খোঁজ খবর নাই। কি অবস্থা এখন? ঢাকায় কি শীত পড়ে না গরম লাগে? গরম গরম। আচ্ছা আচ্ছা, প্রিপারেশন কেমন? আজকে কি ভালো লাগছে? শুরু থেকে তো ছিলেন না। শুরু থেকে আসলে আমি মেসেজটা পাই নাই, ফোন আমার হাতের একটু বাইরে ছিল তো। আচ্ছা আচ্ছা, তো অ্যাসেসমেন্টের প্রিপারেশন দেখতে কেমন? দেখতে অনেক ভালো লাগছে আপু? বাজে বাজে। মাঝে হলে তো হবে না। আপনারা ঢাকার মানুষ বুঝছেন, চাকরি বাকরি আমাদেরকে দিয়েন তাইলে। আরে না, আপনাকে কই চাকরি আমরা দেবো? আপনি তো অনেক যোগ্যতার উপরে। না না আপু। আপনাকে চাকরির জন্য না। তো আজকে কতক্ষণ পর্যন্ত ছিলেন আপু? মেবি আধা ঘন্টা। আধা ঘন্টা কি লাস্টের সিভিএলএমটা বুঝছিলেন, যে ইনক্লুসিভিটিটা? বুঝলাম এই যে লাগা স্পিন থেকে। আচ্ছা, লাগাস ফিল্ম থেকে বলছেন, হ্যাঁ। আপনি কিন্তু আমার আগেরও স্টুডেন্ট, তাই না? তো কি আপনার কি মনে হচ্ছে যে হ্যাঁ, আমি কি আমার ট্রেনিং ডেলিভারি করার মেথড একটু চেঞ্জ হয়েছে না? সিবিএল দিয়ে প্রায় রাতগুলো বসে থাকি পুরো বুঝছেন। তাই নাই, বাট হচ্ছে তারপরেও মনে হলো যে আপনি তো ভালো আর কি, বোঝানোর ক্ষেত্রে ভালো বোঝান। এখন ভালো বুঝাইলে তো হবে না আপু, আপনাকে প্রথমবারে কম্পিটেন্ট হইতে হবে। এখন এটার জন্য আপনারা কি করা যেতে পারে বলেন? কি যে আমি কি যে করি, শ্যামল ভাইয়া তো বসছিল, একবার কথা বললাম ওনার সাথে সকালে আজকে, যে কি করব, আসলে সিচুয়েশন এমন। আচ্ছা আচ্ছা। আর চেষ্টা করব। আমাদের রিজনেবল অ্যাডজাস্টমেন্টে ফালাইয়ে এনএসডি থেকে কোশ্চেন আইনা দিতে হবে। এটা রিজনেবল অ্যাডজাস্টমেন্টের মধ্যে কোথা থেকে পড়ে মিয়া বলেন? রিজনেবল অ্যাডজাস্টমেন্ট লাইফ, সরি, যে এটা কি বললাম, ফার্স্ট পারের কোনটার সাথে পড়ে বলেন? অডিও অডিও ভিডিও ভিজুয়াল। আচ্ছা, অডিও ভিডিও মানে টুলসের ভিডিও রেকর্ড করে ওখানে দেখা দিতে বলবেন, হ্যাঁ? ওরে মা। রাইট। আচ্ছা, তারপর ওই যে ইয়ে আপু, নাহিদ নাহিদ সুলতান আপু আছেন না ঘুমে? হ্যাঁ স্যার আছি। আচ্ছা, তাহলে আপনি তো বুঝছেন আজকে, তাই না? আচ্ছা বলেন তো, সেলফ অ্যাসেসমেন্টের কয়টা স্টেপ আছে? 4টা স্যার। 4টা, কি কি একটু বলেন তো আপু? Identify one skill, হ্যাঁ, assess current skill, চমৎকার discuss the result of the self-assessment with the supervisor, আর চমৎকার হচ্ছে identify further skill and knowledge. চমৎকার। Further আচ্ছা, skills. আপনি ভালো অ্যান্সার করতে পারতেছেন। আরেকটু জিজ্ঞেস করি তাহলে, যদি না মাইন্ড না করেন, জিজ্ঞেস করব? স্যার অবশ্যই স্যার, আচ্ছা আচ্ছা, পারবো কিনা জানি না। আমরা কোন সোর্স থেকে আমরা এভিডেন্স কালেক্ট করতে পারি? স্যার যে প্রোডাক্ট, তারপর প্রসেস, তারপর তারপর হচ্ছে আন্ডারপিনিং নলেজ আন্ডারপিনিং ছিল নলেজ, একটা। অ্যাটিটিউড, তাই না? চলে আসছে। জি স্যার। আচ্ছা, এবার আপনি বলেন যে এভিডেন্স, দুইটা ডিরেক্ট এভিডেন্সের নাম বলেন। স্যার ওরাল কোশ্চেনিং আর হচ্ছে ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশন এবং অবজারভেশনের মধ্যে পার্থক্য কি? আটকায় যাচ্ছে না? ডেমনস্ট্রেশন না স্যার, ডেমনস্ট্রেশনটাই তো অবজার্ভ করে করা হয়, মানে যেটা কাজ করা হয় সেটাই তো অবজার্ভ করে হচ্ছে দেখে যে এটা কাজটা কিভাবে হচ্ছে না হচ্ছে। বড় একটা সমস্যা নিয়ে আজকে আলোচনা করব, হ্যাঁ। আমাদের স্টুডেন্টরা একটা অ্যাসেসমেন্টে আউলে যায়। আচ্ছা, আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা হ্যাঁ, একটু খেয়াল করেন। আপনি এই প্রশ্নটা যদি আপনাকে ওখানে করা হয়, করার পর আপনাকে বলল যে একজন ব্যক্তি কাস্টমারদের সাথে আলোচনা করতেছে, ওইটাকে অ্যাসেস করতে হবে, একজন অ্যাসেসর পাঠাবে। এখন এইটা কি? এই 1 নাম্বার এতে অপশন দিল আপনাকে, এটা হচ্ছে রিটেন। 2 নাম্বারে আপনাকে অপশন দিল, এটা হচ্ছে ওরাল। 3 নাম্বারে অপশন দিল ডেমো অফ অবজারভেশন। ডেমো অফ অবজারভেশনই তো স্যার এটা। আচ্ছা, আর ওরাল হবে। আর শেষেরটা হলো অবজারভেশন, শেষেরটা দিয়ে দিল শুধু অবজারভেশন দিল। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে ওরাল। এটা ঠিক আছে, আমি বুঝছি, ওরাল হবে। কারণ ওই যে রিটেন আলোচনা করতেছে, তাহলে ওরাল হবে। আচ্ছা, এইবার প্রশ্নটা দেখেন, একটা পারফরমেন্স ক্রাইটেরিয়া আপনারা এমনভাবে তৈরি করে দিল
যে একজন শিক্ষার্থী 2 ঘন্টা ধরে কাজ করতেছে, তার শরীরে ঘাম বের হয়ে গেছে। এখন ওই ব্যক্তিকে এবার ওই ব্যক্তির অ্যাসেসমেন্টের জন্য একজন অ্যাসেসরকে পাঠানো হবে। সে আসলে গিয়ে কি করবে? সে কি রিটেন টেস্ট নিবে, সে কি ওরাল নিবে, সে কি ডেমনস্ট্রেশন অফ অবজারভেশন নিবে, নাকি সে শুধু অবজারভেশন নিবে? কোনটা নিবে? সে শুধু অবজারভেশন নেবে। কেন কেন কেন? কারণ হচ্ছে সে তো হচ্ছে যে কাজগুলা ডেমো তো করতেই আছে, ডেমোটাই হচ্ছে সে যায় হচ্ছে অবজার্ভ করবে যে তার কাজটা ঠিক আছে কিনা। ঠিক আছে আচ্ছা, কিনা? কেন 3 নাম্বার অ্যান্সারে তো এটাই আছে যে ডেমনস্ট্রেশন অফ অবজারভেশন, অর্থাৎ ডেমোর অবজার্ভ করবে। তো এটাও তো উত্তর হওয়ার কথা। জট কিন্তু এখানে ডেমো তো কাজটা করতেছে হচ্ছে ট্রেনার, হুম কিন্তু যে যাবে সে তো এসেসর বা অন্য লোক, সে তো শুধু অবজার্ভ করবে। আচ্ছা, কিন্তু অ্যান্সারটা এখানে আপনাদের বোঝার ভুল আছে। আমি একটু বুঝাই বলি, হ্যাঁ? আমাকে কিন্তু ফিডব্যাক দিবেন যে বুঝছেন কিনা। মানে একটা জিনিস বুঝেন যে এই ডেমো হয়, ডেমোর সাথে সম্পর্ক হচ্ছে অফ দ্য জবে। কি জবে? অফ দ্য জবে। আর অবজার্ভের সাথে সব সম্পর্ক হচ্ছে অন দ্য জবের সাথে। এখন আপনি বলেন, ওই ব্যক্তির ঘাম বের হইতেছে না? এখন ঘাম বের হয় কোথায়? সত্যিকার অর্থে যেখানে কাজ করে সেখানে বলেন, ঘাম বের হয় কোথায়? অফ দ্য জবে না অন দ্য জবে? অফ দ্য জবে স্যার, অফ দ্য জবে। অন দ্য জবে স্যার, On the job এ। অন দ্য জবে। তাহলে অন দ্য জবে ঘাম বের হয় না? মনে রাখবেন, এই জি স্যার। যেখানে ঘাম বের হয় অর্থাৎ অন দ্য জবের সাথে সম্পর্ক হচ্ছে অবজারভেশন, আর অফ দ্য জবের সাথে সম্পর্ক হচ্ছে ডেমনস্ট্রেশন অফ অবজারভেশন। এইটা কিন্তু দুইটা। আপনারা বারবার বলতেছেন যে না একটা না, এখানে দুইটা। এখন আমি আপনাদেরকে এবার প্রশ্ন করি যে এখানে এই অ্যান্সার কিন্তু এই এমসিকিউ কিন্তু এই উত্তর কিন্তু 4টাই। এই যে আপনি যে কেয়ার গিভিং এর পরীক্ষা দিলেন, পরীক্ষার মধ্যে আপনি করা শিখাইলেন, ওই যে ইঞ্জেকশন দেওয়া শিখছেন, শিখে পাশ করে আসছেন, তাই না? এখন ওই যে অ্যাসেসর যেটা চেক করছে, সে কি এই ডেমনস্ট্রেশন অফ অবজারভেশন করছে নাকি শুধু অবজারভেশন করছে? বলেন নাহিদ আপু, আপনি কিসের উপর কম্পিটেন্ট হয়েছেন? লেভেল স্কিল কিসের? ডেমনস্ট্রেশন এন্ড হ্যাঁ, অবজারভেশন। কেন ডেমনস্ট্রেশন হবে? কারণ এটা কি অফ দ্য জবে, অফ দ্য জবে। এইবার আমি এই বিষয়টাকে আরো সহজ করি, বুঝেন। আপনি একজন অ্যাসেসর, আপনাকে 2 জায়গায় অ্যাসেসমেন্ট নিতে পাঠাইছে। শনিবারে এক জায়গায়, শুক্রবারে আরেক জায়গায়। ওকে, এখন শনিবারে আপনি অ্যাসেসমেন্ট যান দিবেন, সে একটা টেইলারের দোকানে কাজ করতেছে, সে কাজ করতে থাকবে, আপনি তার অ্যাসেসমেন্ট নেবেন শুক্রবারে। আর শনিবারে আপনি একটা ট্রেনিং সেন্টারে যাবেন, গিয়ে এই পোলাপাইন ওই টেইলারি কাজ পারে কিনা ওইটা চেক করবেন। এখন এই যে আপনি চেক করছেন 2 জায়গায়, এই জায়গায় কি চেক করছেন আর এই জায়গায় কি চেক করছেন বলেন? শুক্রবারে যেটা এটা হলো অন দা জব, আর হচ্ছে শনিবারে যেটা অফ দা জব হবে। আচ্ছা, অন দা জব। কিন্তু এটার কি হবে? আপনি কি অবজারভেশন করবেন নাকি ডেমনস্ট্রেশন করবেন? এখানে অবজারভেশন কোনটা হবে? অবজারভেশন স্যার হচ্ছে শনিবারেরটা হবে। হয় নাই, আপনারা মনে হয় এখনো বুঝতে পারেন নাই, হয়তো আমি এটাতে গুগলায় ফেলছি। অবজারভেশন হয় রিয়েল ওয়ার্ক প্লেসে, এই কথাটা বুঝছেন? স্যার অন দা জবে হবে অবজারভেশন। আর ডেমনস্ট্রেশন অফ অবজারভেশন ওইটা কি হবে? অফ দ্য জবে। এখন এই যে আপনারা অ্যাসেসমেন্টের দিন যেটা হয়, হ্যাঁ, এখন আপনারা যেদিন অ্যাসেসমেন্টে যাবেন, ওই দিন অ্যাসেসর কি করবে? অবজার্ভ করবে নাকি ডেমনস্ট্রেশন অফ অবজার্ভ করবে? ডেমনস্ট্রেশন অফ অবজারভেশন করবে। ডেমনস্ট্রেশন এন্ড অবজার্ভ করবে। আমি মনে হচ্ছে যে একদম ডিরেক্ট 99.9% শিওর আজকে এই একটু আগে আমি যে এতক্ষণ যা বুঝাইছি এইখান থেকে আপনাদের একটা এমসিকিউ থাকবে। আপনি দেখেন সবাই এটা নিয়ে আউলাবে, কিন্তু আপনারা আউলাবেন না। আপনারা যারা আজকে আমার ক্লাস করবেন এটা নিয়ে আউলাবেন না। এইখান থেকে একটা প্রশ্ন থাকে। প্রশ্নটা কিভাবে আসবে স্যার? প্রশ্নটা কিভাবে আসবে আমি একটু দেখাচ্ছি, ওয়েট 1 মিনিট।
আমি একটু দেখাচ্ছি প্লিজ, তাহলে একটু সময় দিতে হবে। হ্যাঁ, আমাকে আমাকে একজন শিক্ষার্থী এই একটা অ্যাসেসমেন্টের প্রশ্ন আমার পাঠাইছে। এখন ওই প্রশ্নের ভিতরে সে অ্যান্সারই করে পুলায় না, কিন্তু আমি ঠিকই এটার মজাটা বুঝে গেছি, কারণ আমি যে ম্যামের কাছে পড়ছিলাম ওই ম্যাম আমাকে এভাবে শিখাইছিল। আচ্ছা, আমি ওনার আইডিটা পাচ্ছি কিনা সেটা একটু দেখতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে ওয়েট এখনই দিচ্ছি, একটু কানেক্টেড থাকেন প্লিজ। ওকে, ভালো লাগতেছে আসলে এভাবে ক্লাস করতে, না রেকর্ডই ভালো লাগে? এই খাদিজা আপু একটু বলেন তো, রেকর্ড ভালো লাগে নাকি এভাবে ক্লাস ভালো লাগে? লাইভ ক্লাস ভালো ভালো লাগে। লাগে। লাইভ ক্লাস ভালো লাগে তাই না? কিন্তু আমার কথা হচ্ছে যে সময় বাঁচাইতে হবে, মোর পোলাপান সময়ই দেয় না। দেখেন চ্যাট বক্সে আমি একটা প্রশ্ন দিছি। আমি এই প্রশ্নটাকে একটু কষ্ট করে, এটা 6 নাম্বার, গতবার যে পরীক্ষা আসছে না ওই পরীক্ষার 6 নাম্বার এটা আসছে, আমি একটু দেখাচ্ছি দেখেন। লাইভ ক্লাস ভালো লাগে তাই না? কারণ লাইভ ক্লাস তো আমি সামনের দিকে করাইলে আমি অনেক বেশি করে টাকা নিব, বুঝছেন? কারণ আমি অনেক সময় দিচ্ছি শুধু এই সিভিটি আর এগুলো নিয়ে। আচ্ছা, এখন জি স্যার, অবশ্যই স্যার। আপনারা তো পার পেয়ে যাবেন তাই না? এজন্য বলতেছেন অবশ্যই স্যার। এখন ভাই সবাই শিখায়, ভাই সবাই আমার মতো করে শিখাবেন। আমি ভাবতেছি কি জানেন, ঢাকায় আমি কোনো একটা সেন্টার দিব, ওইখানে চ্যালেঞ্জে স্যার আপনার তো স্টুডেন্টও দিতে পারবো স্যার ইনশাআল্লাহ। তাহলে প্লিজ দিয়েন যদি আমার ক্লাস ভালো লেগে থাকে প্লিজ। আর রেকর্ড তো আছে, আপনি রেকর্ড অবশ্যই রেফার করেন। স্যার, এবার একটু আমি বলি। আমাদের এখানে অনেকগুলো। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু, আমি চাচ্ছি কি জানেন, মানে আমি ঢাকা একটা সেন্টার দিব বা আমি একটা সেন্টারের সাথে অ্যাফিলিয়েট হয়ে কাজ করব, যেখানে আমি 10 দিনে অথবা 6 দিনে আমি সিবিটি রিটেনে একবারে 100% পাস করার মতো তার বুদ্ধি করে দিব। আমি ডিরেক্ট স্টুডেন্টদেরকে সামনে নিয়ে বলবো যে আপনি দাঁড়ান, বলেন লাগাস ফিম, এই লাগাস ফিম এগুলোর মানে কি বলেন, বুঝিয়ে বলেন। প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি কী বলেন। আমি ডিরেক্ট, আপনি যতই যোগ্যতা হন না কেন, আমার ওখানে কোর্স করতে হলে আমি আগেই সাইন আপ করায় নিব যে আমি আপনারা যা জিজ্ঞেস করবো যা করবো তা মানতে হবে এই 6 দিন। আমি বলবো যে সবাই দাঁড়ায় বলবো যে সবাইটা মুখস্থ করেন, তারপর বসেন। যে পারবেন সে বসবেন, যে পারবেন না এতে বসবেন না। এখন যে পারবেন না ওরা আমি হেল্প করবো, আপনারা আমি টেকনিক শিখাবো, কেমনে মনে রাখবেন, কীভাবে মনে রাখবেন। এইভাবে যদি আমি 6 দিনে একদিন 2টা করে সিভিএলএম পড়াই, 100% শিওর সে প্রথমবারই কম্পিটেন্ট। কারণ এখানে দেখা যায় কি আমরা অনলাইনে শিখাই যে একজন মুড়ি খায়, ভাত খায়, মোবাইল টিপে মেসেজে রিপ্লাই করে, এই জন্য মানে আমরা যত ভালো টিচারই হই না কেন রেজাল্ট ভালো আসে না। আচ্ছা, এটা একটু দেখেন, এটার একটু অ্যান্সারটা বলেন তো, এটার অ্যান্সারটা কী হতে পারে? এতক্ষণ শ্যামল স্যার যে অ্যান্সার দিত এখন কিন্তু তার চেয়ে বেটার অ্যান্সার হবে। দেখেন কি বলছে, হুইচ অ্যাসেসমেন্ট মেথড ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য পারফরমেন্স ক্রাইটেরিয়া। এবার পারফরমেন্স ক্রাইটেরিয়া একটু দেখেন তো, দেখে আমাকে অ্যান্সারটা বলেন যে নিচের উত্তর কোনটা হবে। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন প্লিজ। হ্যাঁ, আমি তো দেখতেই পাচ্ছি। এই যে স্ক্রিন শেয়ার করছি দেখেন না? হ্যাঁ, আমি দেখা যাচ্ছে স্যার, আমি এটা ছোট ছোট তো দেখতে সমস্যা আচ্ছা, আমি আছে। এটাকে আরো বড় করতেছি প্লিজ, আরো বড় করতেছি প্লিজ প্লিজ। আপনাদের জন্য বড় না করলে কাদের জন্য বড় করব? এখন দেখা যায়? এই শ্যামল স্যার কথা বলেন না ভাই। জি স্যার, দেখা যাচ্ছে স্যার, দেখা জি, যাচ্ছে। এখন একটু অ্যান্সার দেন হ্যাঁ তো। স্যার দেখা যাচ্ছে। জি, একটু বলেন যে এই পারফরম্যান্স ক্রাইটেরিয়াটা এটা একটু পড়েন। কারেক্টিভ কারেক্টিভ অ্যাকশন আর টেকেন। এই স্যার, এই অবজারভেশন অফ ডেমনস্ট্রেশন। এই তো কাকলি আপু এখন পড়ে ফেলছেন এই জন্য। জি স্যার, এই যে এইটাই স্যার, অবজারভেশন অফ ডেমনস্ট্রেশন। আচ্ছা, কেন এবার কিন্তু সবাই আমি আজকে সবার কাছে জরিমানা নিব বলেন। অফ দ্য জব স্যার। অফ দ্য জব, কিন্তু আমার কথা হচ্ছে যে এই নিচের আগে পড়েন, একজন পড়েন। স্যার শ্যামল স্যার পড়েন তো প্লিজ। হুইচ অ্যাসেসমেন্ট মেথড ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য পারফরমেন্স ক্রাইটেরিয়া। আচ্ছা, কারেক্টিভ অ্যাকশন আর টেকেন promptly to resolve কনসিস্টেন্সি। inconsistencies. আচ্ছা,
এখানে when completing the assessment planning matrix. আচ্ছা, মানে আপনি যখন অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স তৈরি করবেন সেক্ষেত্রে আপনি এই যে চারটার কোন মেথডটা সিলেক্ট করবেন এটা জিজ্ঞেস করছে। এখন আপনি এই পারফরমেন্স ক্রাইটেরিয়াটা পড়ে আমাকে বলেন তো এটা কি অন দ্য জব না অফ দ্য জব, কীভাবে বুঝলেন? বলেন তো, সবাই একটু বলেন এটা কি অন দ্য জব না অফ দ্য জব? ডেমনস্ট্রেশন তো অফ দ্য জব স্যার। ডেমনস্ট্রেশন এই যেটুকু আমি সিলেক্ট করছি এখানে দেখে আপনি বলেন এখানে ডেমনস্ট্রেশন পাইছেন কোথায়? এটা একটা এই অ্যানসারে না না অ্যান্সারের দিকে যাবেন কেন আপনি? এটা বুঝতে হবে প্লিজ, একটু মিউট করেন আমি স্যার কি বলছি। পারফরম্যান্স ক্রাইটেরিয়া যখন আমরা রেডি করছি না এভিডেন্সে, তখন তো ওখানে বারবার লেখা ছিল যে অফ দ্য জব অফ দ্য জব। হ্যাঁ আমি তো এটাই গেস করে বলছি। আচ্ছা, উত্তর হচ্ছে, কিন্তু এবার আরেকটু বুঝেন, আমি প্রশ্নটা আমি বুঝাই বলি। বলতেছে হুইচ অ্যাসেসমেন্ট মেথড মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য পারফরমেন্স ক্রাইটেরিয়া। বলছে নিচে একটা পারফরমেন্স ক্রাইটেরিয়া দেওয়া আছে, বলো এই পারফরমেন্স ক্রাইটেরিয়া নিচের চারটার কোনটার মধ্যে যাবে। এখন আপনি একটু, আমি চারটা অপশন আগে বুঝাই যে এই 1 নাম্বার অপশন মানে কি। 1 নাম্বার অপশন মানে হচ্ছে অবজারভেশন অফ ডেমনস্ট্রেশন, এটা কি অফ দ্য জব না? অফ দ্য জব কি ট্রেনিং স্যার অফ সেন্টারে দ্য যেটা জব, হয় যেটা off the job। অ্যাসেসমেন্ট। আর পোর্টফোলিও মানে কি? কাজের প্রমাণ। আর অবজারভেশন মানে কি? একদম রিয়েল ওয়ার্ক প্লেস অন দ্য জবের প্রমাণ। আর ওরাল মানে কি? ভাইবা মৌখিক। মৌখিক। এবার বলেন তো এই যে এখানে একটা পারফরমেন্স ক্রাইটেরিয়া দেখা যাচ্ছে, এই পারফরমেন্স ক্রাইটেরিয়া এই নিচের চারটার সাথে কোনটার সাথে যাচ্ছে? এটা অবজারভেশন অফ ডেমনস্ট্রেশন স্যার। আচ্ছা, কেন? তার মানে আপনি এটা বুঝাতে চাচ্ছেন এটা একটা অফ দ্য জবের একটা চাকরি, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে অফ দ্য জব কিভাবে হইতে পারে বলেন? এখানে এই ব্যক্তি স্যার, কারেক্টিভ অ্যাকশন সে কি করতেছে, সে বারবার চেষ্টা করতেছে কারেক্ট করার জন্য, সঠিক করার জন্য। আর টেকেন প্রম্পটলি টু রিজলভ কনসিস্টেন্সি, অর্থাৎ সে বারবার চেষ্টা করতেছে সলভ করার জন্য। কারণ এটা কি, এটা অন দ্য জবে হইতে পারে না? হইতে পারে? বলেন তো, মানুষ বারবার চেষ্টা করে কখন? যখন সে সত্যিকার অর্থে কাজ করে। পারফরমেন্স ক্রাইটেরিয়া হইতেছে, স্যার এটা রিয়েল ওয়ার্ল্ড দাঁড়িয়ে আছে। হ্যাঁ এটা রিয়েল ওয়ার্ক প্লেস। তখন উত্তর কি হবে? উত্তর হবে এই অবজারভেশনটা। এইবার দেখেন, বলেন তো আজকে যদি আপনারা এই প্রশ্নটা না পড়তেন যে কাকুলি আপু ধরেই বলতেছে ডেমনস্ট্রেশন অ্যান্সার, তার মানে আপনার এখানে একটা কাটা, বুঝছেন এবার? তার মানে এরকম একটা প্রশ্ন আসবে। তার মানে আমরা এই যে অবজারভেশন অফ ডেমনস্ট্রেশন বুঝি না আর অবজারভেশন শুধু বুঝি না। তাহলে শুধুমাত্র অবজারভেশন হয় কখন? রিয়েল ওয়ার্ক প্লেসে। আর অবজারভেশন অফ ডেমনস্ট্রেশন হয় কোথায়? ওই সিমুলেটেড ওয়ার্ক প্লেসে। সিমুলেটেড ওয়ার্ক প্লেস মানে কি? অফ দ্য জব, তৈরি করার অফ দ্য অফ দ্য জব। জব আর অবজারভেশন হয় কোথায়? অন দ্য জবে। আশা করি বুঝতে পারছেন। রিয়েল ওয়ার্ক। কাকুলি ম্যাম মনে হচ্ছে এখনো বুঝেন না, একটু প্লিজ কথা বলেন তো আপু। বুঝতে বুঝতে পারছি, কিন্তু স্যার বলছেন যে যেটা অ্যাসেসমেন্টের দিনে হয় সেটা তো অফ দ্য জব। এখানে যে অ্যাসেসমেন্ট মেথড আছে কথাটা, তারপরে যে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স আছে এই কথাটার জন্যই স্যার ওই উত্তরটা বলছেন। হ্যাঁ হ্যাঁ, উনি এইটার জন্য একটু কারণ উনি তো যে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স করছে, তো ওখানে তো সবসময় এই অবজারভেশন ডেমনস্ট্রেশন করছে, এই জন্য উত্তরটা এখানে এটা চলে আর আসছে। এইটার প্রশ্ন যদি আমি করতে যাই, আমার তো মূলত হচ্ছে যে কুডেড পয়েন্টটুকু আমার বুঝতে হবে। হ্যাঁ, এই পারফরমেন্স ক্রাইটেরিয়াটা আপনারা বুঝতে হবে। মানে পারফরমেন্স ক্রাইটেরিয়া আপনারা বুঝতে হবে পারফরম্যান্স যে কি- ক্রাইটেরিয়া দিয়ে বুঝবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনারা মনে রাখেন আর আমার একটু মিলে বললেন প্লিজ। আমি 100% শিওর, 99% শুধু 0.1% আনশিওর যে এরকম একটা প্রশ্ন আপনাদের আসবে না। তার মানে এরকম একটা প্রশ্ন আপনাদের 100% আসবে। তারপর আমি কিছু প্রশ্ন আমি বলে দেই, একদম শিওর আসতেই পারে। প্রিপারেশন পেজ, অর্থাৎ একজন ট্রেনার ট্রেনিং করানোর আগে প্রিপারেশন পেজে কি করে, এটা আমি প্রয়োজনে পড়াবো আপনাদের, বা আমি নোট পাঠাবো। কয়েকটা প্রশ্ন বলি, একটু মাথায় রাখেন। প্রশ্ন আসবে হোয়াট ইজ ওয়ার্ক প্লেস হ্যাজার্ড, এবং বলবে যে হোয়াট কাইন্ডস অফ ওয়ার্ক প্লেস হ্যাজার্ড। সাইটটা হ্যাজার্ডের নাম বলতে বলবে। তাহলে আপনারা ঠিকই বলতে পারবেন যে লিখবেন আর্গোনমিক হ্যাজার্ড, তারপরে লিখবেন ফিজিক্যাল হ্যাজার্ড, তারপরে আপনারা বলবেন যে কেমিক্যাল বায়োলজিক্যাল হ্যাজার্ড, হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, এগুলো লিখবেন। বায়োলজিক্যাল হ্যাজার্ড। কিন্তু আপনাদের এই প্রশ্নটা কাইটা দিব কোথায় জানেন? আপনি বলতে পারবেন না ওয়ার্ক প্লেস হ্যাজার্ড কি। আপনি যখন ওয়ার্ক প্লেস হ্যাজার্ড কি এটা বলতে পারবেন না, আপনার এই প্রশ্নটা কাইটা দিবে। এইটা একটা, এই প্রশ্নটা মাথায় রাখবেন, এটা আসবে মানে 90% শিওর। 2 নাম্বার প্রিপারেশন ফেজ, এখান থেকে আসবে। 3 নাম্বারে একটা পারফরমেন্স ক্রাইটেরিয়াকে
আপনাকে 2টা পারফরমেন্স ক্রাইটেরিয়া চেঞ্জ করতে বলবে, মানে সরি একটা পারফরমেন্স ক্রাইটেরিয়াকে আপনাকে স্কিলে কনভার্ট করতে বলবে। স্কিল স্কিলে স্যার, কনভার্ট এটা তো পারবো পারবো স্যার, স্যার। এটা 100%। কেন পারবেন পারবো স্যার, আমি জানি পারবেন না ভাই। আমি আটকাবো বলেন? স্যার আপনি একটা দিয়ে দেখেন স্যার, স্যার টেস্ট আপনি করেন। দেন স্যার, পারফরম্যান্স ক্রাইটেরিয়া স্কিলে করতে দেন। আচ্ছা আমি আটকাচ্ছি, দাঁড়ান। কোথায় আসছেন বলেন? স্যার Okay, আটকে গেলে খুশি হবেন নাকি পারলে খুশি হবেন? আমি আটকাইলে খুশি হবো আর কি। স্যার আমি 100% পারবো। 100% পারবেন? আচ্ছা স্যার, ঠিক আছে। আটকেলে যদি আটকে যায় তার অন্তত অ্যাসেসমেন্টে আটকাবো না, এখন দেখি। আচ্ছা আমি একটা খেলা দেখাচ্ছি, দাঁড়ান আপনাদেরকে নিয়ে। ভালো লাগতেছে বুঝছেন, এরকম পড়াইতে ভালো লাগে যখন স্যার আপনি প্যারাগ্রাফ তৈরি করেন, তাও পারবেন। তাও পারবেন? তাহলে Yes, শ্যামল শ্যামল স্যারটা নিব না তাহলে। স্যার ওভার কনফিডেন্স, তাহলে আমি দেখা যাক ইনশাআল্লাহ। তাহলে আমি শ্যামল স্যারটা নিচ্ছি না, আরেকজনের কাছ থেকে চাই। স্যার আমার কাছ থেকে নেন, আমি পারি কিনা দেখেন স্যার। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা স্যার বড় করে দেন স্যার, আমি একটু চোখে। হ্যাঁ হ্যাঁ প্লিজ দিব। আর কত বড় লাগবে বলেন, সব দিব। এটা যদি পারেন সত্যিকার অর্থে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, মানে গত 26টা অ্যাসেসমেন্ট পর এইরকম অ্যাসেসমেন্টে এরকম প্রশ্ন আসা শুরু করছে। আচ্ছা এইটাকে আপনি বলেন, আমি অ্যান্সারে কি লিখবো? আচ্ছা এমন কেন? ওকে, এইটাকে আমি অ্যান্সারে কি লিখবো বলেন? মানে আমি পিসিতে স্কিলে কনভার্ট করব, কি করব? আমি বলবো স্যার। না আপনি বলা যাবে না ভাই, আপনি ফুললি কনফিডেন্ট। আচ্ছা অন্য কেউ বলেন, স্কিলে কনভার্ট করেন কিভাবে করবো এটাকে? স্যার, আগে এটা একটু পড়ে দেন স্যার, আমি হচ্ছে চোখে একটু কম দেখছি, এই জন্য স্যার সমস্যা। ফেসবুক পিক্সেল স্ট্যান্ডার্ড ইভেন্টস এন্ড কাস্টম কনভার্সন আর অ্যাপ্লাইড এন্ড ফেসবুক ইনসাইটস আর ইন্টারপ্রেটেড। স্যার অ্যাপ্লাই এর পরে এই যে ফেসবুক এটা হবে, এন্ড দিয়ে এই পর্যন্ত হওয়ার পরে তারপরে আবার এই যে এন্ড এখানে ইন্টারপ্রেট হবে, ইন্টারপ্রেট ফেসবুক। হ্যাঁ আমি করি। স্যার আমি বলি স্যার, প্লিজ আমি বলি স্যার। আচ্ছা ওনারটা হয়েছে কিন্তু। আচ্ছা স্যার আমি বলি, অ্যাপ্লাই ফেসবুক পিক্সেল স্ট্যান্ডার্ড ইভেন্ট এন্ড কাস্টমার কনভার্সন আচ্ছা এন্ড ইন্টারপ্রেট ফেসবুক লাইট। আচ্ছা আমি করি আমাকে বলেন, তাহলে আমি প্রথম কি করব? করলেন তাই বলেন। আচ্ছা অ্যাপ্লাই তারপর অ্যাপ্লাই ফেসবুক পিক্সেল স্ট্যান্ডার্ড ইভেন্ট এন্ড কাস্টমার সার্ভিস। আচ্ছা এই কনভার্সন পর্যন্ত আনবো না? হ্যাঁ কনভার্সন স্যার। আচ্ছা এই কনভার্সনের পরে আবার এন্ড। ওটাই হবে, শুধুমাত্র অ্যাপ্লাই এর পরে যাতে সব হবে, তারপরে এন্ড এর পরে ইন্টারপ্রেট হবে। ইন্টারপ্রেট হবে স্যার, ইন্টারপ্রেট। আচ্ছা ইন্টারপ্রেট ইট ইজ বাদ হবে, ইন্টারপ্রেট ফেসবুক ইন্টারপ্রেট হবে শুধু। ইনসাইট। ইনসাইটস। মাশাআল্লাহ শ্যামল স্যার, আই প্রাউড অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ আপনি খুব ভালো অ্যান্সার করছেন। জানেন আপনারা এই প্রশ্নের উত্তরটা যারা ভুলভাবে দিবে তারা কি করবে জানেন? তারা খুঁজে বের করবে যে অ্যামিজার ওয়াজ ওয়ার অক্সিলারি ভার্ব কোথায়। সে যখন দেখবে যে এখানে 2টা অ্যামিজার ওয়াজ ওয়ার আছে, ভাই সে কিন্তু ঘাবড়ে যাবে। সে কি করবে জানেন? সে এইটা করবে, সে এই 8টা কেটে দিয়ে শুধু অ্যাপ্লাই আইনা আর পুরাটা বসায় দিবে। তো এইভাবে কিন্তু নট ইয়েট হয়। সো স্যার এইখানে আগে সেন্টেন্স বাই করতে হবে, কয়টা সেন্টেন্স আছে? হ্যাঁ কয়টা সেন্টেন্স আছে সেটা বের করতে হবে, তাহলে বাইরে গেছেন ইনশাল্লাহ। হ্যাঁ তবে এরকম আমি যত সহজ দিছি এত সহজ দিবে না, একটু কঠিন উঠায় দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা এরপর আপনাদেরকে আরও একটু বলি। আচ্ছা ধরেন এই যে মশায় কামড় দিছে আমার ডেঙ্গু জ্বর হয়েছে, বলেন আমি কোন হেজার্ডের অন্তর্ভুক্ত? কাকলি ম্যাডাম বলবেন আমি কোন হেজার্ডের অন্তর্ভুক্ত হইলাম? মশায় কামড় দিছে, জ্বর উঠছে, এটা কি ফিজিক্যাল হেজার্ড না বায়োলজিক্যাল হেজার্ড? বায়োলজিক্যাল হ্যাজার্ড। স্যার ইনসেক্ট বাইট মানে হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। আচ্ছা রক্ত বের হলে কোন হেজার্ড? রক্ত বায়োলজিক্যাল স্যার। বায়োলজিক্যাল স্যার। আচ্ছা অনেক বেশি রোদ কোন হেজার্ড? অনেক বেশি স্যার এটা ফিজিক্যাল। অনেক বেশি রোদ পড়া ফিজিক্যাল হেজার্ড, অনেক জোরে শব্দ হওয়া সান কোল্ড নয়েজ, এগুলো সব ফিজিক্যাল স্যার। ফিজিক্যাল। মাশাআল্লাহ খুব ভালো লাগছে। আচ্ছা এরপর আপনাদেরকে আরও কিছু প্রশ্ন আমি করি।
মেইনটেনেন্স কয় প্রকার? দুই দুই প্রকার প্রকার প্রিভেন্টিভ আর হচ্ছে কারেক্টিভ। কারেক্টিং। চমৎকার। আচ্ছা আচ্ছা, এই যে মেইনটেনেন্সের সাইকেলটা কি? আপনি যে মেইনটেইন সাইকেল করবেন, সাইকেল কি? হ্যাঁ, শর্ট স্যার, সেটা হচ্ছে ওই যে প্ল্যান, ডু, চেক, মনে আছে? প্ল্যান ডু কোয়ালিটি চেক, ম্যানেজমেন্ট। আবার বলেন তো, প্ল্যান প্ল্যান, ডু ডু, চেক, চেক, আর চেক অ্যাক্ট, চেক, তারপরে পিডিসিএ। অ্যাক্ট পিডিসিএ। স্যার। পিডিসিএ উত্তরটা চলে আসছে, আপনারটা হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে পিডিসিএ মানে প্ল্যান, ডু, ডু চেক, চেক অ্যাক্ট। 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 চমৎকার, বলতে পারছেন। আচ্ছা, এরপর আমি আপনাদেরকে একটু সিভিএলএম ধরে ধরে আমি জিজ্ঞেস করি। হ্যাঁ, আপনারা একটু এখানে থাকেন, কারণ আমি প্রশ্নই খুঁজে পাইতেছি না, কেমনে জিজ্ঞেস করবো বলেন। আচ্ছা বলেন, এনটি বিকিউএফে সুপারভাইজারের লেভেল কত? জি স্যার, এনটি বিকিউএফ বিকিউএফ সুপারভাইজার লেভেল 6, 6। কেমনে? সুপারভাইজার Supervisor। লেভেল 6 স্যার, এনটি বিকিউএফ এ কেমনে কেমনে বললেন, একটু মিলাই দেখি। স্যার 100%। এই যে কেমনে 100% বলেন? এনটি বিকিউএফ লেভেল 5 এ সুপারভাইজার। হাইলি স্কিল অথবা সুপারভাইজার, ওটা স্যার মিড লাইন। এই যে স্যার দেখছেন, এই যে গুলাই জায়গা সবটি যখন ধরি। যে তাইলে কোথায় স্যার লেভেল সমস্যা? 5 স্যার, লেভেল 5। লেভেল 5, কিন্তু উনি তো বলছে লেভেল 6, উত্তর বলছে লেভেল 6। তার মানে এখানে আমরা কি শিখলাম বলেন তো? আমরা নট ইয়েট হওয়ার কারণ কি জানেন? আমরা ঠিকই পড়ি। নট ইয়েট হই কেন? আমরা অনেক বেশি পড়ি, পড়তে গিয়ে মানে মনে হয় যে সবগুলাই উত্তর, উল্টাপাল্টা উত্তর দিয়ে ফেলি। আচ্ছা, এখন যদি বলি বিএনকিউএফ এ লেভেল 5, মানে বিএনকিউএফ এ সুপারভাইজার কে? বিএনকিউএফ এ স্যার সুপারভাইজার হবে। স্যার লেভেল 6, বিএনকেএফ এ 6 হবে স্যার। কেন? বিএনকিউএফ এ 6 স্যার। নো, বুঝি নাই একই স্যার। স্যার। বিএনকিউএফ এ তো 6 স্যার বিএনকিউএফ এ স্যার, বলেন। স্যার বিএনকেএফ এ লেভেল 4 এ হচ্ছে হাইলি স্কিলড ওয়ার্কার। 5 এ সুপারভাইজার স্যার, সুপার। আচ্ছা, একটু বিএনকিউএফ এর একটা দেখাই। হ্যাঁ, একটু দেখেন প্লিজ। আপনারা এগুলাতে জট পাকায় ফেলতেছেন এখনই, পরীক্ষার হলে গেলে কি হবে আল্লাহই জানে। আচ্ছা, আমার ডিজিটাল মার্কেটিং কই? ডিজিটাল মার্কেটিং এর সিএসটা চালু করি। সিএস, এগুলো আপনারা এখন পর্যন্ত ডিপলি দেখেন নাই। এই দেখেন, বিএনকিউএফ এ 6 হওয়ার কথা স্যার। সুপারভাইজার 5 দেখছেন? বিএনকিউএফ পাইছেন? খটকা কোথায় পাকাচ্ছেন বলেন? দোষ কারে দিবেন? যে পড়াইছে তার কাছে আইসা ধরা খাইছেন। বলেন। লেভেল 4 হচ্ছে বিএনকেএফ এ আবার হাইলি স্কিলড ওয়ার্কার। না, এটা তো ঠিক স্যার। আমার প্রশ্নটা ছিল সুপারভাইজার। সুপারভাইজার না ঠিক আছে স্যার, আমি এটা বলছি যে তাহলে বিএনকিউএফ আর এনটিবিকিউএফ একই। আপনার হচ্ছে হাইলি সুপারভাইজারটা লেভেল 5 এ থাকবে, হ্যাঁ, আর লেভেল 4 এ হচ্ছে বিএনকিউএফ এ হচ্ছে হাইলি স্কিলড ওয়ার্কার, আর এনটিবিকিউএফ এ হচ্ছে স্কিলড ওয়ার্কার লেভেল 4 এ। এই আপনার এনটিবিকিউএফ এ। মানে এতদিন যা শিখছেন ঠিক আছে, কিন্তু আমি জানি যে জটটা পাকান আপনারা এখানে। সুপারভাইজার আর বিএনকিউএফ বিএনকিউএফ তো আমার যেটা, অ্যান্টি বিকিউএফ সেটা, কিন্তু মিড লেভেল ম্যানেজার এটা দুই জায়গায় 6 এ আছে। ঠিক আছে শ্যামল স্যার? জি স্যার স্যার। ক্লিয়ার? আউলায়েন না প্লিজ। হ্যাঁ, এবার আমি আবার এখানে আর একটু আউলাই আপনাদেরকে। দেখেন, বিএনকিউএফ লেভেল 4 মানে কি? হাইলি স্কিলড ওয়ার্কার। হাইলি স্কিল ওয়ার্কার, গুড। হাইলি স্কিল ওয়ার্কার স্যার। আচ্ছা, চমৎকার, তাহলে এটা হয়ে গেছে। আচ্ছা, এবার আপনারা আমাকে বলেন যে সিএস এবং কম্পিটেন্সির মধ্যে পার্থক্য কি? সরি, কম্পিটেন্সি এবং কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের মধ্যে পার্থক্য কি? কম্পিটেন্সি তো কনসিস্ট অফ KSLE। স্কিল, নলেজ, এডিট। আর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড মানে কি?
competency standard or industry determining specification of performance. দুইটার মধ্যে পার্থক্য কি বাংলায় বলেন? একটা স্ট্যান্ডি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এর থাকবে, অনুযায়ী মানদণ্ড থাকবে। একটা CSSR মানদণ্ড আরেকটা হচ্ছে একটা মানদণ্ড যোগ্যতা। আচ্ছা এইগুলো পারলেই হবে, হ্যাঁ। আচ্ছা তারপর আসি, তারপর বলেন অ্যাডাল্ট লার্নারদের 6টা প্রিন্সিপাল কি কি? Sir, Learner needs to needs to know concept self learning, prior experience of the learner, motivation to learner, orientation to learner, readiness. আচ্ছা এই ওরিয়েন্টেশন টু লার্নার বলতে কি বোঝায়? readiness to learn. রেডিনেস, হ্যাঁ। ওরিয়েন্টেশন টু লার্নার এটা বলতে কি বোঝায়? শ্যামল স্যার, জি স্যার, মুখস্থ করছি। প্রিপারেশনে কি শেষ আছে? মুখস্থ করছেন, বলেন আপনি যে ওরিয়েন্টেশন টু লার্নার এটা মানে কি বুঝছেন? বুঝে পড়েন নাই? আচ্ছা বুঝলাম। তারপর আরো আটকাই, হ্যাঁ। আপনাদেরকে আটকানোর কারণ কি জানেন? আমি আপনাদেরকে ফেল করে দিচ্ছি এরকম কিন্তু না, আপনাদেরকে ফিডব্যাক দিচ্ছি যে আপনাদের অবস্থাটা যত আটকিব তত পড়াশোনার আগ্রহ বাড়বে। একটু পড়বেন প্লিজ, কারণ না পড়লে আমার মনে হয় যে আরেকবার বুঝতে হবে। তো আপনি আরেকবার বসা মানে ভাই আমার কষ্ট, তাই না? সো আমি একজন শিক্ষার্থী পাবো, বলার মতো একজন শিক্ষার্থী পাবো, এটা আমি চাই। এটা তো আমি পাচ্ছি না খুব দ্রুত। আমার লাইফে একজন শিক্ষার্থী আমি পাইছি যে একবারই কম্পিটেন্ট, ওরে আমার খুব ভালো লাগছে। আচ্ছা এবার একটু বলেন এলিমেন্ট বলতে কি বোঝায় বলেন তো? Elements, industrial terms. A basic building block of unit of competency. এটা কি সিএস টার্ম নাকি সিবিসি টার্ম? এটা সিএসটা। Competency, yes, sir. আচ্ছা Industry terms. আরটিওতে পড়ালেখা করলে কি কি সুবিধা হয়? 3টা সুবিধা বলেন। Update skill হয় স্যার, employee performance আর investment on return. Return on investment, আরো return আইডিয়া on আছে। investment. আচ্ছা এই অ্যাপ্রেন্টিসশিপের 8টা ল বা কম্পোনেন্ট বলেন তো। জি স্যার। স্ট্রাকচার Structure, ট্রেনিং, স্কিল ট্রেনিং, skill training, ক্রেডেনশিয়াল, আর্ন এন্ড লার্ন, apprenticeship, অ্যাপেন্ডিক ব্লক, সুপারভাইজড কন্ট্রাক্ট, সুপারভাইজড ট্রেনিং, অ্যাপেন্ডিক কন্ট্রাক্ট। ক্রেডেনশিয়াল। আচ্ছা এই যে এখান থেকে এটা অ্যাপ্রেন্টিসশিপ ল, এই যে অ্যাপ্রেন্টিসশিপ ল 5টা আছে না, এই 5টা অ্যাপ্রেন্টিসশিপ ল বলেন। আসতেছে মাথায়? এগুলো আসে, যেখানে সমস্যা ওখানে ওরা ওষুধটা দেয়, বুঝছেন, যারা প্রশ্ন করে। আচ্ছা এবার একটু বলেন, আপনাদেরকে আরেকটা সিএস দেখাই, হাউলাই আপনাদেরকে, হ্যাঁ। প্লিজ আপনি একটু দেখেন, এই যে এখান থেকে আমরা বের করি ক্যাটাস্থোপিকের অর্থ কি জানেন? হ্যাঁ আজকে নাম শুনলাম স্যার। এই যে সিএস এর মধ্যে লেখা আছে, দেখছেন? এই যে ক্যাটাস্থোপিক লেখা আছে না, এই যে অলমোস্ট ক্রাইটেরিয়াম। এখন আপনার মানে বলে দিল যে ক্যাটাস্ট্রফিক, উপরে এমসিকিউতে মানে এমসিকিউর প্রশ্নের মধ্যে দেখলেন যে ক্যাটাস্ট্রফিক লেখা, আর নিচে আপনি 4টা অপশন দেখলেন, একটা আছে লাইকলিহুড, একটা হচ্ছে কনসিকুয়েন্স, আর একটা হচ্ছে ধরেন মানে আরও আলাদা আলাদা 2-3টা জিনিস আছে। তো আপনি কি এটাকে এই ক্যাটাস্ট্রফিকটা কি লাইকলিহুড নাকি কনসিকুয়েন্স? গুরুত্বপূর্ণ 2টা প্রশ্ন, এখান থেকে 2টা প্রশ্ন একেবারেই আসে। সো এইটা খুবই গুরুত্বের সাথে শিখবেন। আপনি প্রশ্নের ভিতরে কোথাও যদি দেখেন এই যে অলমোস্ট ক্রাইটেরিয়ান শব্দটা লেখা থাকে, নিচে অপশনও যদি দেখেন লেখা আছে লাইকলিহুড বা কনসিকুয়েন্স, আপনি অবশ্যই লাইকলিহুডে অ্যান্সার করবেন। আর যদি দেখেন এই যে ক্যাটাস্থোপিক লেখা আছে, অবশ্যই আপনি কনসিকুয়েন্সে হিট করবেন। আমার কথা হচ্ছে আপনার কিচ্ছু বুঝতে হবে না, মুখস্থ করেন। হ্যাঁ আপনি আরেকবার একটু বলেন স্যার। আমার কথা হচ্ছে ক্যাটাস্থোপিক শব্দটা যদি এমসিকিউর প্রশ্নের মধ্যে দেখেন, তাহলে ওই 4টা অপশনের মধ্যে কোন অপশনে ক্লিক করবেন, উত্তর দিবেন কনসিকুয়েন্স। ক্যাটাস্থোপিকের সাথে সম্পর্ক হচ্ছে কনসিকুয়েন্স, আর অলমোস্ট ক্রাইটেরিয়ানের সাথে সম্পর্ক কিসের? অলমোস্ট এটার সাথে লাইকলিহুড। এই 2টা মনে রাখেন, 100% শিওর এই 2টা আসতে পারে। সত্যি কথা, যদি আমার এগুলো মিলে যায় ভাই, আমি না সত্যি কথা আমি বলবো যে ভাই সাধু হয়ে গেছি আমি,
আমি বলে দিব এগুলো এসে করবে। আপনারা শুধু আইনে ভর্তি করাবেন, বুঝছেন? আমি 10,000 টাকায় ব্যাচ করাবো। স্যার অলমোস্ট কি স্যার এটা পরেরটা স্যার? অলমোস্ট ক্রাইটেরিয়াম। আচ্ছা ক্রাইটেরিয়াম, ঠিক আছে। তাহলে এখান থেকে অলমোস্ট ক্রাইটেরিয়ান কি স্যার, লাইভলিহুড না স্যার? আচ্ছা, এবার একটু আমি বুঝাই বলি। হ্যাঁ লাইকলিহুড। ক্যাটাস্ট্রফিক মানে কি? এই যে ধ্বংসযোগ্য। ক্যাটাস্ট্রফিক মানে কি? দেখেন লিখছে বিপর্যয়কর। তাহলে বিপর্যয়কর আর দেখা কখন হয়? যাচ্ছে না তো, কিছু দেখাচ্ছেন নাকি? ও দেখাই না আমি, সো স্যাড। আচ্ছা, এটা আবার কোথায় চলে গেছে আল্লাহই জানে। আচ্ছা, আমি দেখাইছি এতক্ষণ ধরে, আপনারা বুঝেন নাই? আর এই দেখাই নাই। হ্যাঁ, এই যে দেখেন আপনাদের এই যে ইয়ের সিএসটা আছে না, এই যে এই পেজটা মনে রাখেন, এই পেজটার মধ্যে শেষের দিকে দেখেন লেখা আছে এই যে ক্যাটাস্ট্রফিক, আবার এখানে লেখা আছে কি অলমোস্ট ক্রাইটেরিয়ান। তো এই অলমোস্ট ক্রাইটেরিয়ান মানে কি? মানে লাইকলিহুড, অর্থাৎ মানে অলমোস্ট ক্রাইটেরিয়ান মানে ঘটে যাবে যাবে অবস্থা, তার মানে কি লাইকলিহুড মানে কি সম্ভাবনা। আর ক্যাটাস্ট্রফিক মানে কি বিপর্যয়, মানে গইটা গেছে, গইটা গেছে বা গইটা যাওয়ার পর কি ক্ষতি হবে, এটা হচ্ছে কনসিকুয়েন্স। এইখান থেকে একসাথে দুইটা এমসিকিউ আসে এই দুইটা লাইন থেকে। এখন আপনি বলেন যে এসএসর প্রশ্ন করে উনি সত্যিকার অর্থে ভাই আপনাদেরকে আটকানোর জন্য প্রশ্ন করে। আপনি বলেন আমরা কি কখনো বইয়ের মধ্যে এই ব্রেকেটের অংশ পড়ি না, কিন্তু গত অ্যাসেসমেন্টের আগের অ্যাসেসমেন্টে এই ব্রেকেট থেকে শব্দগুলো উঠাই দিছে। একজন শিক্ষার্থী অ্যাসেসরের সাথে লাগে গেছে এবং ওই অ্যাসেসর ওই ক্যাটাস্ট্রফিক বানানি করতে পারে না। এই ক্যাটাস্ট্রফিকের মানে অনুবাদ কি সেটা এটাও জানে না। পরে উনি নাকি গুগল থেকে বের করছে, ওটা ক্যান্ডিডেটরা নাকি লাগে গেছে। ক্যান্ডিডেটরা নাকি অ্যাসেসরের সাথে ঝগড়া করছে যে এটা সিবিএলএম এর বাইরে থেকে প্রশ্ন আসছে। পরে যখন আমারে ও পাঠাইছে, আমি বলতেছি এটা তো আছে ভাই, এটা 3 নম্বরে আছে। আমি হয়তো পড়াইতে এটা আমার চোখে পড়ছে, কিন্তু ভাই কেউ কি ব্রেকেটের এগুলো পড়ে না। সো এটাও কিন্তু গুরুত্বের সাথে দেখবেন আপনারা। আচ্ছা, তারপর আপনারা একটু বলেন যে এই যে এগুলো তো বুঝলাম। আচ্ছা, এখানে আপনারা বলেন তো সাবস্টিটিউশন বলতে কি বোঝায়? রিপ্লেস। ইলিমিনেট বলতে না রিপ্লেস বোঝায়। রিডিজাইন নেক্সট। এলিমিনেট তো বাদ দেয়া, আর সাবস্টিটিউট স্যার সাবস্টিটিউট এটা তো ওইটাই তো রিপ্লেসমেন্ট। আচ্ছা, রিপ্লেস করা। আর ইলিমিনেশন মানে একবারে বাদ করে দেওয়া, ঠিক আছে। আইসোলেশন মানে পৃথক করা। স্যার পৃথক পৃথক করা, মানে একদম দাগ দিয়ে রাখবেন। মাশাআল্লাহ, হয়ে গেছে। কি করা যায়? আইসোলেশন মানে তো আইসোলেশন করে দেয়া, মানে পৃথক করা স্যার। আমাদের দেশের যুবকরা সাধারণত কেন কাজ করতে পারে না, কেন ভয় পায়, কি সমস্যা? যুবকদের ট্রেনিং এর অভাব। আর স্যার কি ল্যাক অফ not enough lack of training, not enough experience, experience, do not know their do legal not right, effort they are afraid questioning, afraid tired from to ask balancing question. between school and work. চমৎকার। আচ্ছা বলেন, আমাদের প্রত্যেকটা মানুষের 3টা অধিকার আছে। 3টা অধিকার কি কি? The right to know, right to participate, right to refuse. হ্যাঁ, পার্টিসিপেন্ট বা প্র্যাকটিস। আচ্ছা, ঠিক আছে, ভালো করছেন, মাশাআল্লাহ। আচ্ছা, এবার আপনারা এখানের শেষ, তাই না? আচ্ছা, বলেন অ্যাক্সিডেন্ট হওয়ার কারণগুলো কি কি? অ্যাক্সিডেন্ট হয় কি কারণে? স্যার এটা হচ্ছে অসতর্কতা, এই যে তারপরে হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ এই যে লেখা আছে অসতর্কতা, অমতর্কতা, এগুলো না। এখানে মানে আপনি অ্যান্সার বলছেন, ঠিক আছে, থ্যাংক ইউ, কিন্তু সিএস কোড হচ্ছে না কিন্তু। হিউম্যান অ্যাক্টিভিটিস, তারপরে স্যার ওই যে পাস্ট ইনসিডেন্ট, স্যার পাস্ট ইনসিডেন্ট এটা এই যে আমি অলরেডি দেখায় রাখছি আপনাদেরকে যে অ্যাক্সিডেন্ট হ্যাপেন হয় ডিউ টু, কোন কারণে অ্যাক্সিডেন্ট ঘটিত হয়? হিউম্যান অ্যাক্টিভিটিস, মানুষের কাজের কারণে, ইকুইপমেন্ট মেশিনের কারণে, ম্যাটেরিয়ালসের কারণে, প্রসেস সিস্টেমসের কারণে। আচ্ছা জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হওয়ার পর আসলে কি কি সমস্যা হয় বলেন তো? কোন দুইটা ক্ষতি হয়? জীবন শেষ হয়ে যায়, সম্পদ নষ্ট হয়ে যায়। জীবন শেষ হয়ে যায় আর সম্পদ শেষ হয়ে যায়, এই দুইটা মনে রাখবেন। আচ্ছা, আমাদের কেন সিকিউরিটি মেনটেন করা কেন গুরুত্বপূর্ণ? জীবন বাঁচানোর জন্য, সম্পদ বাঁচানোর জন্য, মনে রাখেন। আচ্ছা, শেষ করতে চাইও শেষ করতেছি না। আচ্ছা, হ্যাঁ, হয়ে গেল। এইভাবে আপনাদের কাজ হবে। বলেন তো আজকে আমি কি ট্রিগার শিখাইলাম আপনাদেরকে? ট্রিগারটা কি? স্যার কোন আপনার ইনফরমেশন সব পড়া লাগবে না, তারপরে কিছু কিছু আপনার ওই যে শর্ট ফর্ম করে দিবেন এইগুলো। আচ্ছা, ট্রিগারটা আমি এখনো বুঝাইতে পারি নাই। ট্রিগারটা হচ্ছে যে
কি বুদ্ধি করে পড়া। যেমন ট্রিগার কি মাঝে মাঝে এমন হয় না যে আমার বইয়ের মধ্যে 8টা অধ্যায় আছে, সো আমরা মাঝে মাঝে এমন করি যে আমি 1 নাম্বার অধ্যায় থেকে না পড়ে আমি আগে পিছনেরটা পড়ি, আর 8 নাম্বারটা পড়ি, পরে 7 নাম্বারটা পড়ি, পরে 5 নাম্বারটা পড়ি, এভাবে উল্টাতে পড়ি না, পরে পরে শেষ করে আসি সিলেবাস কমাইতে। এটা হচ্ছে একটা ট্রিগার। ওই ডাইন হাতে ব্রাশ না করে আমি বাম হাতে ব্রাশ করবো, এটা একটা ট্রিগার। সো আমি আপনাদের কাছে কি ট্রিগার শিখেছি? ট্রিগারটা হচ্ছে যে আমাদের 12টা সিভিএলএম শেষ করতে হবে। শেষ করার ক্ষেত্রে আমরা কি করব? আমরা প্রথমে এই সবচেয়ে কম পেজ যেটা সেটা শেষ করে ফেলবো। প্রথমে আমরা কি করছি, আইসিটিটা বাদ দিয়ে দিছি, কারণ আইসিটি থেকে 1 মার্ক আসে। পরে আমরা কি করছি, সবচেয়ে কম পেজেরটা পড়ছি। এভাবে আমরা কিন্তু দুইটা সিভিএলএম পড়াইয়া দিছি। এবার আপনাদের আগামীকাল থেকে কাজ হবে প্রত্যেকটা সিভিএলএমের উপর পড়বেন, পড়ে পরীক্ষা দিবেন। আর এই যে এভাবে আমি দেখেন আপনাদের প্রিপারেশনের ঘাটতি এখনও আছে, সেটা আমারও আছে। কোনো যোগ্য অ্যাসেসর যদি চায় আমাকে বারবার নোটিয়েট করাতে পারবে, কারণ এখানে জানার শেষ নাই ভাই। এটা একটা সাগর, মানে সিভিটি এর এগুলা একটা সাগর ভাই, শুধু রুলস আর রুলস। আপনি কীভাবে অ্যান্সার করবেন, এ হচ্ছে বিষয়। শেষমেশ বলতেছি আপনাদেরকে, আপনারা একটু গুরুত্বের সাথে পড়বেন। যদি কোনো অসুবিধা হয় আপনারা সবাই আমাকে আবার বলবেন, সমস্যা নেই। আমি প্রয়োজনে আরও একটা সেশন নিব আপনাদের। দেখেন আজকে কিন্তু অলরেডি আমি 3টা শেষ করে দিয়েছি, আইসিটি বাদ দিয়ে দিলাম, পরে 2টা শেষ করছি। এখন আপনাদের কাছে কোনটা এক্স্যাক্টলি খুব কঠিন লাগে সেটা আমাকে বললেন। আর আজকের এই ক্লাসটা রেকর্ড করা হয়েছে, এই ক্লাস রেকর্ডটা আমি ইউটিউবে খুব দ্রুত আপলোড করে দিব, আপনারা একটু দেখে ফেলবেন।